বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের প্রথম ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট সেকশনে, ভালো না লাগলেও আমাদেরকে জানাবেন। আমি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। কেমন হয় যদি কোনো অলৌকিক কিছু না দেখে তার উপস্থিতি টের পাওয়া যায়, আর তা যদি চলতে থাকে অনেক দিন। আধ্যাত্মিক শক্তি যা পুরো একটি গ্রামে তাণ্ডব চালায়। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমার নাম তাসরিফ। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। তিনি তারপরে লিখছেন, আমি একজন সৌদি প্রবাসী। আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেতকা নামক একটি গ্রামে। আজ আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি মূলত আমার নিজ গ্রামের। শুরুতে আমি আপনাদের আমার গ্রামের বাড়ির একটু বর্ণনা দিতে চাই। আমাদের বাসা যে জায়গায়, সেখানে পাশেই একটি পুকুর, যেটা ময়লাতে পুরো ভর্তি, যা ব্যবহারের অযোগ্য। পুকুরের 3 পাশ ঘিরে বাড়ি, আর আরেক পাশে একটি পরিত্যক্ত কোল্ড স্টোরেজ আর পুকুরের মাঝে রয়েছে একটি পুরনো তুলা গাছ এবং একটি তাল গাছ। পুকুরের উত্তর পাশে যেই বাড়িগুলো, তার অধিকাংশই নতুন। আগে এখানে ধান সিদ্ধ করার একটা মিল ছিল এবং ছিল ঝোপড়া কলা বাগান, যেখানে দিনের বেলায়ও কেউ যেতে চাইত না। সময়ের পরিবর্তনে মানুষ সেগুলো কেটে ঘর নির্মাণ করেছে। এত সব বর্ণনা কেন দিলাম একটু পরেই বুঝতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে মূল ঘটনাটি শোনা যাক। 2017 সালের শেষের দিকে আমি তখন মাত্র জেএসসি পরীক্ষা শেষ করেছি। হঠাৎ একদিন দুপুরে শুনতে পাই পাশের বাসার একজনকে নাকি জিনে আসর করেছে। কথাটি শুনে সাথে সাথে আমি সেখানে যাই। যে দেখি যার উপর জিন ভর করেছে তিনি সম্পর্কে আমার দাদি হন। তার কাছে যেতেই বুঝতে পারি তার আচরণ স্বাভাবিক না। তাকে আমার যেমনটা দেখে অভ্যস্ত, আজ তিনি তার পুরো বিপরীত। আমি তার থেকে একটু দূরে দাঁড়িয়ে বাকিদের মতো দেখছিলাম। তিনি বাঁশের তৈরি একটি টুলে বসেছিলেন, যাকে গ্রামের ভাষায় মোড়া বলে, তবে তিনি সেটাকে উল্টো করে বসেছিলেন। হঠাৎ তিনি বসা থেকে উঠে রান্নাঘরে গিয়ে একটি ভাতের পাত্র নিয়ে আসেন, যেখানে প্রায় 5 জনের জন্য ভাত রান্না করা ছিল। সাথে ছিল কোনো এক মাছের বিশাল এক মাথা। দেখতে দেখতে সেই দাদি মাত্র 5 থেকে 6 মিনিটেই সমস্ত ভাত খেয়ে মাছের পুরো মাথাটা তার মুখে পুরে গিলে ফেললেন। সেটা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। খাওয়া শেষে তিনি আমার দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠলেন, কিরে, ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছিস কেন? কাছে আয়। তুই তো আগে আমার ওইখানে প্রায় যেতি, কিন্তু এখন যাস না। গাছগুলো কেটে ফেলাতে যাস না বুঝি? এই কথা বলেই তিনি কান্না করতে লাগলেন। আর ওনার এই অবস্থা দেখে ওনার ছেলে কোথা থেকে যেন এক কবিরাজকে নিয়ে আসেন। অতঃপর কবিরাজ তার কিছু রিচুয়াল শেষে ওই জিনটির সাথে কথা বলতে শুরু করেন। কথা বলার এক পর্যায়ে দাদিকে ধরার কারণ জিজ্ঞেস করলে জিনটি বলে, আমি ওর বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, ও মাছ ধুয়ে পানি আমার গায়ে ছুঁড়ে মেরেছে, তাই আমি ওকে ধরেছি। এখন তোরা যাই করিস না কেন, আমি ওকে ছাড়ব না। এ কথা বলে জিনটি হাসতে লাগলো। কবিরাজ যখন তার চিকিৎসা করছিলেন, তখন পাশের বাড়ির আরেকজন মহিলা একদম সামনে যেয়ে বসে পড়ে। কবিরাজ সরে যেতে বলা সত্ত্বেও সে ওখান থেকে সরতে রাজি হয় না। কবিরাজ তার উপর বিরক্ত হয়ে নিজের কাজে মনোযোগ দেয় এবং জিনটিকে তাড়াতে সক্ষম হয়। তবে জিনটি যাওয়ার সময় বলে যায় সে আবার আসবে। কি ভাবছেন ঘটনা এখানে শেষ? ঘটনা তো কেবলমাত্র শুরু। ঠিক তার পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে শুনতে পাই আবারও নাকি কাকে জিনে আসর করেছে। যে দেখি গতকাল যে মহিলা ওই দাদির কাছে গিয়ে বসেছিল, আজ তার উপরে জিনটি ভর করেছে এবং সে বিভিন্নভাবে সবাইকে গালিগালাজ করছে। সে বলছে, তোরা আমার বাসা নষ্ট করেছিস, সময় আছে চলে যা। তার এই পাগলামি চলাকালীন তার বাড়ির পাশে থাকা ধলেশ্বরী নদী দিয়ে একটি ট্রলার যাচ্ছিল, যেই ট্রলারে লাউড স্পিকারে কোরআন তেলাওয়াত প্লে করা হচ্ছিল। কোরআন তেলাওয়াত শুনে সে যেন নিজের শরীর থেকে দুমড়ে মুচড়ে ফেলছিল। এই ঘটনা দেখার পর আবার সেই কবিরাজকে ডাকা হয়। কবিরাজ সে সময়ে আমাদের বেতকা বাজারে ছিলেন, যা আমাদের বাসা থেকে 5 থেকে 7 মিনিটের দূরত্বে অবস্থিত, তাই তার আসতে বেশি সময় লাগেনি। কবিরাজ তার বাড়ির উঠোনে প্রবেশ করতেই সে মানে ওই মহিলা তার খাট থেকে এক লাফে নেমে তার খাটের নিচে থাকা একটা বটি নিয়ে বাইরে ছুঁড়ে মারে, যেটিতে অল্পের জন্য কবিরাজ বেঁচে যায়।
অথচ ঘরে উপস্থিত কেউ কবিরাজ এসেছে তা দেখেনি। তাহলে উনি কিভাবে বুঝলো তা আমরা কেউ বুঝতে পারিনি। কবিরাজকে দেখার পরে সে কবিরাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই আবার এসেছিস। তোকে বলেছিলাম আমার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমি যাব না, আমার বলি চাই। এই কথা বলে সে বিকট শব্দে হাসতে শুরু করলো। অবশেষে কবিরাজ আবার তার রিচুয়াল শুরু করে এবং সে জিনটিকে তার পরিচয় জিজ্ঞেস করে। জিনটি বলতে শুরু করে, আমি আমার পরিবারের সাথে ছোটবেলা থেকেই এখানে থাকি, কোনোদিন কারো ক্ষতি করিনি। যখন এখানে কলাবাগান ছিল তখন আমার পুরো পরিবার এখানে ছিল। তোরা এই কলাবাগান কেটে ফেলেছিস, যার ফলে আমার পরিবার এখান থেকে চলে গেছে, শুধু আমি আমার বোন থেকে গেছি। তারপরে সে পাশে থাকা তালগাছটি দেখিয়ে বলে, এইখানে আমি থাকি, তোরা এই গাছের নিচে ঘর বানিয়ে আমার ঘর নষ্ট করেছিস, তাই আমি তোদেরকে এখানে থাকতে দেব না। কবিরাজের সাথে কথা বলার এক পর্যায়ে কবিরাজ তাকে যেতে বলে, কিন্তু জিনটি বলে, আমি যাব, তবে আমার একটি শর্ত আছে। আমাকে একটি কালো রঙের প্রাপ্তবয়স্ক ষাঁড় গরু দিতে হবে, তাহলে আমি চলে যাব। তার এই কথা শুনে কবিরাজ তাকে বলে, এই মহিলা খুবই গরিব, একটি গরু তো দূরের কথা, একটি ছাগল দেওয়ার মতো সামর্থ্য পর্যন্ত নেই, তার পক্ষে কিছু দেয়া সম্ভব না। তুই চলে যা, নয়তো তোকে বোতলবন্দি করা হবে। এই কথা বলে কবিরাজ তার মন্ত্র পড়তে শুরু করে এবং জিনটিকে এবারও তাড়াতে সক্ষম হয়। তবে জিনটি যাওয়ার আগে বলে যায় তার দাবি সে পূরণ করবেই, কেউ তাকে আটকাতে পারবে না। জিনটির মুখে এই কথা শুনে কবিরাজ বেশ চিন্তিত হয়ে পড়ে এবং সবাইকে সাবধানে থাকতে বলে সে চলে যায়। এই ঘটনার পরের দিন রাতে ঘটে আরেকটি মর্মান্তিক ঘটনা। আমার পাশের বাড়ির এক চাচি মধ্যরাতে ওয়াশরুমে যেতে চান এবং ওয়াশরুমে গিয়ে তিনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। তাকে সেখান থেকে উদ্ধার করে ঘরে নিয়ে তার অজ্ঞান হয়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি ঘর থেকে বের হয়েছি বাথরুমে যাওয়ার জন্য, ঠিক তখনই আমার নজর পড়ে পুকুর পাড়ে। আমি দেখি একটি মহিলা আর তার পাশে একটি কালো রঙের গরু, আর মহিলাটি গরুর দড়ি ধরে রেখেছেন। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো চোর হবে, পরে ভালো করে লক্ষ্য করে দেখি মহিলাটি স্বাভাবিকের চাইতে অনেক লম্বা, গায়ে একটি ছেঁড়া কাপড় জড়ানো এবং ভীষণ দুর্গন্ধ ছড়াচ্ছিল সেই মহিলা। আমি আরো লক্ষ্য করি মহিলাটি যেখানে দাঁড়িয়েছিল সেখানে মানুষ তো দূরের কথা, একটি ছোট কুকুর দাঁড়ালেও পুকুরের ময়লাতে ঢুকে যাবে। তারপরে আমার আর কিছু মনে নেই। এই ঘটনার পরের দিনই অপেক্ষা করছিল আসল চমক। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পরে শুনতে পাই ওই পুকুর সংলগ্ন একটি গোয়াল ঘরে রাখা একটি কালো ষাঁড় গরু মারা গেছে, অথচ মালিকের কথা অনুযায়ী গরু সম্পূর্ণ সুস্থ ছিল। আরেকটি অবাক করা বিষয় হলো গরুটি সম্পূর্ণ অক্ষত ছিল। এই ঘটনার পরে ওই কবিরাজকে আবার ডাকা হয়। পরে সে এবং তার সহকারী মিলে কয়েকটি বাড়ি বন্ধ করে দেয়, যেটা ছিল সবচেয়ে বড় ভুল। এই ঘটনার পরে প্রায় 7 থেকে 8 মাস সব স্বাভাবিকভাবে চলছিল। তবে বিপত্তি সৃষ্টি হয় পুকুরের পাড় ঘেঁষা তুলা গাছের ডাল কাটার পরে। গাছের ডাল কাটার পরের দিন গাছের থেকে 20 মিটারের মধ্যে থাকা একটি বাড়ির একটি মেয়েকে জিন আসর করে। হঠাৎ সুস্থ স্বাভাবিক একটি মেয়ে পাগলামি শুরু করে এবং তার নাক মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়। তার এই অবস্থা দেখে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কয়েকদিন রাখলেও তেমন কোনো লাভ হয়নি, তাই তাকে পরে বাসায় নিয়ে আসা হয়। তার অবস্থা বেগতিক দেখে তার মা ওই কবিরাজকে ডাকেন, যে ওই দুজনকে চিকিৎসা করেছিলেন। কবিরাজ আসার পরে কবিরাজ তার সাথে কথা বলতে শুরু করে। বলছেন, কবিরাজ, তুই আবার এসেছিস? তুই তো পাওনা নিয়ে গেলি, তাহলে আবার এই নির্দোষ মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছিস? তোকে 2 বার ছেড়ে দেওয়া হয়েছে, এইবার তোকে বোতলবন্দি করব। কবিরাজের এই কথা শুনে ভেতরে থাকা জিনটি বলতে শুরু করে, কবিরাজ, ভুল করছিস। তুই যাকে ভাবছিস আমি সে না, ও তো আমার বোন ছিল, যাকে তুই 2 বার কষ্ট দিয়েছিস, যার ফলে সে এখান থেকে চলে গেছে। আমিও ভেবেছিলাম চলে যাব, কিন্তু তুই সবচেয়ে বড় ভুল করেছিস এই বাড়িটি বন্ধ করে। তুই যখন এই বাড়িটি বন্ধ করেছিস তখন আমি এই বাড়ির ভেতরে বন্দী হয়ে যাই, তাই কোথাও বেরোতে পারিনি, তাই আমি এই মেয়েটিকে ধরেছি। এই কথা বলে জিনটি চিৎকার করতে শুরু করে। অবশেষে কবিরাজ পুনরায় তার রিচুয়াল শুরু করে এবং জিনটিকে তাড়াতে সক্ষম হয় এবং বাড়িটি ভালোভাবে বন্ধ করে দেয়। এই ছিল ঘটনা। জানি না কতটা ভয়ঙ্কর, তবে এই ঘটনাটি 100% সত্যি। ঘটনার সত্যতা যাচাই করার জন্য আপনারা চাইলে আমার গ্রামে যোগাযোগ করতে পারেন। ওপরে সঠিক ঠিকানা দেয়া আছে। যদি
আমার এই ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমার আম্মার কাছে এমন আরো অনেক বড় ঘটনা আছে যেগুলো আমি লিখে পাঠাবো। ধন্যবাদ রাসেল ভাইকে পুরো ঘটনাটি পড়ে শোনানোর জন্য। তো এই ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমি আশা করব যে আজকে আমাদের যে এপিসোডটি, সেই এপিসোডের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও শ্রোতাবৃন্দ। জানি আপনারা সবাই ভালো থাকেন এবং সবসময় ভালোর তলে। আমি 2010 থেকে আপনার সাথে আছি। ভূত এফএম এবং ভূত.com এর সবগুলো এপিসোড মনোযোগ দিয়ে শুনেছি। ভূত এফএম এর এপিসোডগুলো আমার খুব ভালো লাগতো শুনতে। আমি যে এপিসোড মিস করতাম পরে সেগুলো ডাউনলোড করে শুনতাম। এর আগে আমি কখনো ইমেল পাঠাইনি। এটা আমার প্রথম ইমেল। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে দয়া করে পড়ে শোনাবেন প্লিজ। লেখায় কোনো ভুল থাকলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার নাম নয়ন আহমেদ। গাইবান্ধা জেলার বালিয়াখালী আমার গ্রাম। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ঘটনাটি আমাদের গ্রামের ছোট থেকে বড় সবাই জানে। সবার মুখে মুখে রয়েছে ঘটনাটি। আমাদের গ্রামে এসে যে কারো কাছে ঘটনাটি জানতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার নিজের দাদু ভাইয়ের সাথে ঘটা। আমি আমার দাদু ভাইয়ের ভাষ্যমতেই বলছি। সময়টা 1970 সালের আগে। আমি কিছুদিন আগে বিয়ে করেছি। আমার পেশা ছিল গরুর গাড়ি চালানো। সকাল থেকে দুপুর পর্যন্ত মাঠে কাজ করতাম। দুপুরের পর খাওয়া দাওয়া শেষ করে গরুর গাড়ি নিয়ে বেরিয়ে যেতাম। দুপুর থেকে রাত 9টা পর্যন্ত গাড়ি চালাতাম। ভালো ইনকাম ছিল আমার। একদিন আমার বউ তার বাবার বাসায় যাবে। আমি দুপুর পর্যন্ত কাজ করি। খাওয়া দাওয়া করে বিকেলের দিকে তাকে নিয়ে রওনা হলাম বাবার বাসার দিকে। আমার বাবার বাসা থেকে 5টা গ্রাম পর আমার শ্বশুর বাড়ি। যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেল সেই বাড়িতে পৌঁছাতে। সে সময় মোবাইল ফোন ছিল না। সেই কারণে আমরা আগে থেকে জানিয়ে যাব যে আমরা বাসায় যাচ্ছি এমন কোনো ব্যবস্থা ছিল না। নতুন জামাই আসছে, বাসায় কিছু ভালো মন্দ তো খাওয়াতে হবে। আমি অবশ্য খেতে চাচ্ছিলাম না, কারণ আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। কিন্তু আমাকে না খেয়ে কেউ আসতে দেবে না। খাওয়া শেষ হতে হতে রাত 8টা পার হয়ে গেল। আমার আবার বাসায় ফেরত আসতে হবে, কেননা আমার বাবা তখন বেঁচে ছিলেন না। বাসায় আমার মা ও ছোট 3 ভাই ছিল। সে সময় এলাকায় খুব ডাকাতি হতো। আমাদের বাড়িতে এর আগেও ডাকাতি হয়েছে। তাই ভাবলাম যেভাবে হোক আমাকে বাসায় যেতে হবে। যদিও কেউ আসতে দিচ্ছিল না, তারপরে আমি থাকলাম না, চলে আসলাম। যাই হোক, শ্বশুর বাড়ি থেকে বের হলাম। একটু হেঁটে এসে রাস্তায় দাঁড়ালাম। দেখলাম চারপাশে লোকজন কেউ নেই। মাঝে মধ্যে 2-1টা গাড়ি আসছে, সেগুলো আবার আমাদের এই রাস্তায় আসবে না। প্রায় আধা ঘন্টা পর যখন কোনো গাড়ি পাচ্ছি না, তখন ভাবলাম যে শ্বশুর বাড়ি ফেরত যাই। যাক, কপাল ভালো, শেষে একটা রিক্সা আসলো। তাও আমাদের গ্রাম থেকে 1 গ্রাম আগে পর্যন্ত আসবে। কি আর করা, উঠলাম রিক্সাতে। রিক্সাওয়ালার সাথে গল্প করতে করতে কখন যে এসে পৌঁছালাম তা বলতে পারলাম না। যখন ওখানে আমাকে নামিয়ে দেয় তখন হয়তোবা 9টা পার হয়ে 10টার মতো বাজে। কাউকে না দেখতে পেয়ে সামনে হাঁটতে লাগলাম। ভাবলাম যদি কোনো গরুর গাড়ি পাই তো চলে যাব। জানি এখন কোনো গরুর গাড়ি পাওয়া যাবে না। আমি যেহেতু গরুর গাড়ি চালাই, সুতরাং কোন সময় গাড়ি পাওয়া যায় আর কোন সময় গাড়ি পাওয়া যায় না এটা আমার ভালোই জানা আছে। তারপরেও একটা আশা ছিল যে আমার সাথে কোনো গাড়িওয়ালাকে পাবো আমি। এখানে একটা কথা আছে, আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য এই রাস্তায় এখন কি কি পড়ে সেটা একটু বলি। আমি যেখানে নামলাম এখানে কিছু ঘনবসতি বাড়ি। 10 মিনিট হাঁটলে এই বাড়িগুলো পার হয়ে যাব। তারপর বিশাল একটা ধান ক্ষেত, খোলা মাঠ। সেই মাঠের ঠিক মাঝখান দিয়ে আমাদের গ্রামে যাওয়ার রাস্তা। ছোট্ট একটি নদী এসে রাস্তার এই পাশ থেকে ওই পাশে চলে গেছে। ওইখানে একটি শ্মশানঘাট। শ্মশানঘাটের ওপরে বিশাল একটা বটগাছ। বটগাছটি এত পুরনো যে গাছটার পাতা, শেকড়, ডাল দিয়ে ভরে গেছে। দিনের বেলায়ও এই জায়গাটা অন্ধকার হয়ে থাকে। এবং নদীর ওপর দিয়ে একটি ব্রিজ। ওই গ্রামের বাড়িগুলো থেকে আমাদের গ্রামের বাড়িগুলোর মাঝখানে 1 কিলো ফাঁকা রাস্তা। তাহলে বুঝতেই পারছেন যে ওই জায়গাটা কিরকম একটা ভয়ানক জায়গা হতে পারে। তো ঘটনায় চলে আসি। আমি হাঁটছি তো হাঁটছি, বুঝলাম যে আজকে আর কোনো গাড়ি পাওয়া যাবে না। কি আর করার, আমার তো বাড়িতে যেতেই হবে। আমি আমার মতো যেতে লাগলাম। যতক্ষণ গ্রামের ভেতর বাড়িগুলোর কাছে ছিলাম ততক্ষণ কিছু মনে হয়নি। যখন বাড়িগুলো পার হয়ে খোলা মাঠে রাস্তায় আসলাম তখন কেন যেন একটু ভয় অনুভব করলাম। হয়তোবা চাঁদনি রাত ছিল, তাও চারিদিকে কিরকম নীরবতা,
কোনো লোকজন দূরের কথা, কোনো প্রকার ঝিঝি পোকার আওয়াজও ঠিক মতো শোনা যাচ্ছে না। হঠাৎ দেখি আমার পেছন থেকে একটি গরুর গাড়ি আসলো। আমার কাছে এসে আমাকে বলছে, আব্দুল ভাই, গাড়িতে ওঠেন, আমি আপনাদের বাড়ির দিকে যাচ্ছি। আমি তো অবাক, এই সময় কোনো গরুর গাড়ি তো আসার কথা না। তারপরও আমাকে কিভাবে চেনে আমি সেটাও বুঝতে পারছি না। আমি তাকে চিনি না, তার মুখটা ঠিক মতো দেখা যাচ্ছে না, তারপরও বোঝা যাচ্ছে তাকে আমি চিনি না। সে বলছে, ভাই আমাকে চিনবেন না, আমি আপনাদের গ্রামের ওই পাশের গ্রামের, ওঠেন, আপনাকে নামিয়ে দেব। অত কিছু ভাবলাম না। এই সময় গাড়ি পেয়েছি এমন একটা জায়গায়, এই জায়গাটা কোনো রকমে পার হতে পারলেই বেঁচে যাই। আমি গরুর গাড়ির পেছনে উঠে বসলাম। গাড়ি চলছে। আমি উঠে অনেক কথা জানতে চাইলাম, কিন্তু সে কোনো কথার উত্তর দিচ্ছে না। তার থেকে নাম, বাড়ি কোথায় জানতে চাচ্ছি, কিন্তু সে কিরকম একটি গম্ভীর ভাষায় বলল, ভাই চুপ করে বসে থাকেন না কেন, আমার গাড়ি চালাতে সমস্যা হচ্ছে। আমি বললাম, ভাই আমার উপকার করছেন, তাই আপনার নামটা জেনে রাখি, বাসা কোথায় একটু জেনে রাখি, ভবিষ্যতে আমি যদি আপনার কোনো উপকারে আসতে পারি। রাগান্বিত হয়ে সে আমাকে বলে, কথা বলিস না, আমার পরিচয় জানা লাগবে না, চুপ করে বসে থাক, আমাকে বিরক্ত করবি না। আমি আর কিছু বললাম না। যাক, আমরা যখন ব্রিজটা পার হয়ে বটগাছের নিচে আসলাম, হঠাৎ করে গাড়িটা থামিয়ে দিল। সে আমাকে কর্কশ কণ্ঠে বলে, আপনি একটু বসে থাকেন, আমি আসছি। বলেই বটগাছের নিচে দিয়ে শ্মশান ঘাটের দিকে যাচ্ছে। আমি বলছি, ভাই আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? ওদিকে যাবেন না, ওদিকে তো শ্মশান ঘাট। আমার কথা মনে হয় তার কানে যাচ্ছে না। সে যাচ্ছে তো যাচ্ছে, অনেকক্ষণ হয়ে গেল, সে আসছে না। আমি কি করব বুঝতে পারছি না। ভাবলাম এভাবে বসে থাকা যাবে না, তাকে ডেকে নিয়ে যেতে হবে। আমি বটগাছের নিচ দিয়ে সামনে নেমে গেলাম, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। শুধু দেখলাম শ্মশান ঘাটে একটা চিতা সাজানো, আর তার সামনেই একটা খাটলিতে করে একটা লাশ পড়ে আছে। আমি কাউকে না দেখে খুব ভয় পেয়ে গেলাম। ওইটা দেখে ভাবছি রাস্তায় গাড়ির কাছে চলে যাব, কিন্তু কি যেন মনে হলো, কাছে গিয়ে দেখি না কার লাশ ওইটা। আস্তে আস্তে ভয়ে ভয়ে লাশটার কাছে গেলাম। গিয়ে মুখ থেকে কাপড়টা তুলবো, ভাবতে পারিনি আমার জন্য এত ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। যেই কাপড়টা সরালাম, দেখলাম আসলে সেই লাশটা আমার নিজের। আমাকে দেখে লাশটি কেমন যেন হাসি মুখে তাকিয়ে রইল, আর আমাকে বলছিল, কিরে আব্দুল, আজকে তুই বাঁচবি না। আমি হতবাক হয়ে গেলাম। নিজের সামনে নিজের লাশ, আমার সমস্ত শরীরের শক্তি যেন চলে গেছে। আমি হাত পা কিছু নাড়াতে পারছি না, আমার শরীর যেন অবশ হয়ে আসছে। কোনো মতে নিজেকে সামলে এক দৌড় দিলাম গাড়ির উদ্দেশ্যে। কিন্তু কই, গাড়ির জায়গায় গাড়ি নেই, লোক নেই, সবকিছু কেমন হারিয়ে গেল। আমার আর বোঝার বাকি থাকলো না যে এগুলো সব ওই লাশটার কাজ। আমি আল্লাহর নাম নিয়ে এক দৌড়ে বাড়ির দিকে চলে যাই। আমি বাড়ির দিকে দৌড় দিলাম, মনে হলো খুব জোরে বাতাস বইতে শুরু করেছে। বুঝলাম পেছনে বটগাছটির বড় বড় ডালগুলো ভেঙে পড়ে যাচ্ছে। আমি আরো জোরে দৌড়াতে লাগলাম, কোনো দিকে না তাকিয়ে। পেছন থেকে যেন আপনজনের কণ্ঠস্বর ভেসে আসছে, তারা আমাকে ডাকছে। না, আমি দাঁড়াবো না, আমাকে দৌড়াতে হবে। আমি দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। কিছুক্ষণ দৌড়ানোর পর আমার পা যেন কিছু একটার সাথে লেগে গেল, আমি পড়ে গেলাম। আমি যখন মাথা উঠে সামনে দেখলাম, তখন দেখি আমি সেই বটগাছটার নিচে পড়ে আছি। আমি বটগাছের দিকে তাকালাম, দেখলাম বটগাছের পেছন থেকে সেই লাশটি আসছে। আবার সেই বিচ্ছিরি হাসি আমার দিকে তাকিয়ে আছে। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, অজ্ঞান হয়ে গেলাম, আর কিছু বলতে পারি না। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি দেখি আমি আমার বাড়িতে শুয়ে আছি। জানতে পারলাম আমাকে কিছু লোক বাড়িতে নিয়ে এসেছে। তারা নাকি তাদের আত্মীয়র বাড়ি থেকে দাওয়াত খেয়ে আসছিল। আমাকে সেই বটগাছের নিচে অজ্ঞান অবস্থায় তারাই পায়। পরে আমার বাড়ির সবাই আমার থেকে জানতে চাইছিল কেন আমি এরকম অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমি বেশি কিছু বলিনি, শুধু বলেছিলাম কি যেন একটা দেখে আমি হঠাৎ করে অজ্ঞান হয়ে যাই। পরে স্থানীয় হুজুরের কাছে যে আমি আমার শরীর বন্ধ করে আসি এবং আমাকে কিছু পানি পড়া খেতে দেওয়া হয়। পরে আমার আর কিছু হয়নি, কিছুদিন ভালোই চলে গেল। আমি আর রাত করে গাড়ি চালাতাম না, সন্ধ্যার আগে আগে বাড়ি চলে আসতাম। এভাবে 1 মাস পার হয়ে গেল। ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু না। হঠাৎ একদিন আমার বাড়ির পাশের বড় এক ভাইয়ের শ্বশুর খুব অসুস্থ হয়ে প্রায় মারা যাবার মতো অবস্থা। তাই আমাকে ডাকতে এসেছে, আমি যেন তাকে গাড়ি করে তার শ্বশুর বাড়ি দেখে আসি। তখন রাত প্রায় 9টা বাজে। আমি বললাম আমি যেতে পারবো না, কিন্তু সে নাছোড়বান্দা আমাকে খুব অনুরোধ করছে। শেষে সে বলল তার বউকে রেখে সে আমার সাথে ফেরত আসবে। আমি রাজি হই। কিছুক্ষণ পর রওনা হই তার শ্বশুর বাড়ির দিকে। শ্বশুর বাড়িতে আবার ওই রাস্তা দিয়ে যাওয়া লাগে, আমাদের গ্রাম থেকে 2 গ্রাম পর। তার শ্বশুর বাড়িতে যাওয়ার পর সে আমাকে বাইরে দাঁড় করে রেখে বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি ভেতর থেকে আসছি। এইভাবেই 1
থেকে 1.5 ঘন্টা হয়ে গেল সে আর আসে না। তখন হয়তোবা রাত 12টা হবে। সেই ভাই এসে বলছে তার শ্বশুর নাকি মারা গেছে, সে আজকে রাতে আর যেতে পারবে না। আমাকে বলল, তুমিও আজকে রাতে থেকে যাও, কালকে যেও, কিন্তু আমার বাড়িতে যেতে হবে, ওই ডাকাতির ভয়। আমার খুব মনটা খারাপ হলো। কি আর করা, বাড়িতে যেতে হবে, তাই আমি বিদায় নিয়ে রওনা হলাম। গরুর গাড়ি কি বলবো, আস্তে আস্তে চলে, খুব বেশি দূরত্বে আসতে পারিনি। আমি আবার ভয় পেতে শুরু করলাম যে আবার সেই রাতের মতো যদি হয় আমার সাথে। ভয়ে ভয়ে আসতে লাগলাম। যখন আবার সেই বটগাছটার কাছে আসি তখন হয়তোবা রাত 1টার কাছাকাছি বাজে। আমি বটগাছের নিচে যাওয়ার সময় বটগাছের সব ডালগুলো যেন আবারও ভেঙে পড়ছে, বাতাস শুরু হয়ে গেছে, চারপাশে সেই হাসির আওয়াজ। কেউ যেন আমাকে বলছে আজকে আমি আর বাঁচবো না, আজকে আমার রেহাই নেই। আমার গরুগুলো কেন যেন খুব লাফালাফি করছে। বেশি লাফালাফি করার কারণে আমি গাড়ি থেকে নেমে যাই। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়াই। যখন আমার চোখ শ্মশান ঘাটের দিকে যায়, শ্মশান ঘাট থেকে শিয়ালের মতো দেখতে কিছুটা, অনেক বড় বড় 5-6টা আমার দিকে এগিয়ে আসতে দেখি। তাদের চোখে মুখে খুব রাগ, তারা এসে যেন আমাকে খেয়ে ফেলবে। আমি ওখানে আর থাকতে পারলাম না। গরু আর গরুর গাড়ি রেখেই দিলাম এক দৌড়, কেননা নিজে বাঁচলে বাপের নাম। আগে আমি নিজে বেঁচে নেই, তারপরে না হয় গরুগুলো আর অন্য কিছুর খোঁজ নেব। আমি দৌড়াচ্ছি আর মনে হচ্ছে আমার পেছনে ওই শেয়ালের মতো জিনিসগুলো দৌড়াচ্ছে। আমার খুব কাছাকাছি তারা। আমার পেছন থেকে করুণ কান্নার সুর ভেসে আসছে। আমার মার কণ্ঠ আমি শুনতে পাই, কেউ ডাকছে, বলছে যাস না বাবা, আমি তোর মা। কিন্তু আমি আগে আমার মার থেকে শুনেছিলাম যখন নাকি কেউ এই অবস্থায় পড়ে তখন নাকি নিজের আত্মীয় স্বজন বা কারো কণ্ঠে তারা এভাবে ডাকে। আমি যখন দৌড়াচ্ছিলাম আমি দেখতে পেলাম আমার ডান পাশে এবং বাম পাশে সেই শেয়ালের মতো জিনিসগুলো এখন হাতির চেয়েও বড় দেখাচ্ছে তাদের। সামনে আসার চেষ্টা করছে, কিন্তু আমি আমার সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে শুরু করলাম। কিছুক্ষণ পর আমি আমাদের গ্রামের ভেতরে ঢুকে পড়লাম। গ্রামের ভেতরে ঢোকার পরে কোনো শব্দ বা সেই জিনিসগুলো আমি আর দেখতে পাচ্ছি না। আমি সোজা আমাদের উঠোনে এসে মাকে ডাক দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার যখন জ্ঞান ফেরে তখন ফজরের আজান দিয়েছে। আমার চারপাশে আমার আত্মীয় স্বজন, আমাকে সবাই কি হয়েছে জানতে চাইলো। আমি সব কিছু বললাম। পরে আমার কিছু চাচা মিলে সেই গরু আর গরুর গাড়িটি খুঁজতে যায়, কিন্তু তারা যে সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা দেখে, গাড়িটা রাস্তায় পড়ে আছে শ্মশান ঘাটে, আর প্রিয় গরু দুটোর মাথাগুলো ভালো আছে, বাকি শরীরের নাড়ি ভুড়ি সহকারে কি যেন ছিঁড়ে খেয়েছে। আমি আর আমার আত্মীয় স্বজন সবাই বুঝতে পারলাম যে গরুগুলোর এই অবস্থা কে করেছে। সবাই যে যার বাসায় চলে আসে। পরদিন সকালে আমার শরীরে অনেক জ্বর আসে, আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না। পরে আমার মা অন্য এলাকার হুজুরকে নিয়ে আসেন আমাদের বাড়িতে এবং তিনি আমার শরীর বন্ধ করে দেন, পানি পরা দেন, আমাকে তাবিজ দেন এবং আমাদের বাড়িটিও বন্ধ করে যান। আমাকে বলেন আমি যেন কখনো কোনোদিন রাতে ওইদিকে না যাই। আরো বলেন আমাকে না পেয়ে তারা আমার গরু দুটোকে মেরে ফেলেছে। কিছুদিন পর আমি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করি। গরুর গাড়ি চালাই না, এখন কৃষি কাজ করে সংসার চালাই। এই ছিল আমার দাদুর জীবনের একটি ভয়াবহ ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন। এই ঘটনাটি সিলেক্টেড হলে আমি পরবর্তীতে আরো ঘটনা পাঠাবো। যদি শোনান তো আমাকে একটু জানাবেন কোন এপিসোডে শোনাবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। হ্যাঁ, ঘটনাটি বেশ ভালো এবং আপনারা যারা শুনলেন তারা উপভোগ করেছেন বলে আমি বিশ্বাস করি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি সবসময় ভালো থাকেন তাই জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আমি মোহাম্মদ তহিদুর হাসান রাকিব। আমার বাড়ি পাবনাতে, কিন্তু আমি পড়াশোনার জন্য রাজশাহীতে থাকছি। বর্তমানে বরেন্দ্র ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আমি রাজশাহীতে থাকি বিধায় স্টুডিওতে গিয়ে ঘটনাটি শেয়ার করা আমার পক্ষে সম্ভব না। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে আপনাকে পড়ে শোনানোর জন্য অনুরোধ করছি। আগে কখনো ঘটনা লিখিনি, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আজকে যে ঘটনাটি বলতে চাচ্ছি তা সম্পূর্ণ আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো কথা না বাড়িয়ে চলুন ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি 7 মাস আগের। ঘটনাটি মূলত আমার আম্মুকে নিয়ে। আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার আম্মু অসুস্থ। ইদানিং আম্মুর অসুস্থতা বেড়ে গেছে। ডক্টরের ওষুধ ঠিক মতো কাজ করছে না। হঠাৎ করে আম্মু আমাকে বলে আম্মু নাকি বালিশের মধ্যে একটি পুতুল পেয়েছে, আবার আম্মুর একটি জামা হারিয়ে গেছে। তাই আমার সন্দেহ হলো আম্মুর ওপরে হয়তো খারাপ কিছু করা হয়েছে। তাই আমি আমার কাছের পরিচিত এক বড় ভাই সামিউল ভাইকে এই বিষয়টি বলি। সামিউল ভাই আমাকে একটি হুজুরের সন্ধান দেন।
দেরি না করে পরের দিন আমরা সেই হুজুরের কাছে যাই এবং হুজুরকে সব খুলে বললে হুজুর বলে, আমার কিছুদিন সময় লাগবে, আপনারা রবিবারের দিন এসে আমার সাথে দেখা করেন, আর আমাকে আপনার নাম, আপনার আম্মুর নাম, আপনার দাদা দাদির নাম এবং আপনার ঠিকানা লিখে দেবেন এবং তারপরে যাবেন। যেই কথা সেই কাজ। হুজুরের কথা অনুসারে আমি হুজুরকে সকল তথ্য দিয়ে বাসায় চলে আসলাম। তার আগে বলে রাখি, আমি যে রুমে থাকি সে রুমে যেখানে আমি মাথা রাখি তার সাথে জানালা আছে। আমি বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করে পড়াশোনা শেষ করে যখন আমি ঘুমোতে যাব, ঠিক তখন কে যেন আমার জানালায় 2 বার টোকা দিল। আমি হঠাৎ করে চিন্তা করলাম যে আমি 3 তলায় থাকি, তো জানালাতে কোনো মানুষ এসে টোকা দিবে কিভাবে? এটা তো সম্ভব না। তাই আমি মনের ভুল ভেবে আবারও শুয়ে পড়ি। ঠিক তার কিছুক্ষণ পর আমি আবার 2 বার জানালাতে টোকার শব্দ পাই। এবার আমি কিছুটা ভয় পেয়ে যাই। তখন সাথে সাথে আমার মনে হয়, আজকে তো আমি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পড়ে ঘুমাই নাই, তাই সাথে সাথে আয়াতুল কুরসি পড়ে শরীরটা বন্ধ করে শুয়ে পড়লাম। আলহামদুলিল্লাহ, তারপরে আর কোনো জানালাতে টোকা পড়েনি। ঠিক তারপরে রবিবারে আমি আর সামিউল ভাই যাই সেই হুজুরের কাছে। আমি হুজুরকে সালাম দিয়ে গত রাতের কথা জানালাম। হুজুর আমাকে বলল, আপনি আমার কাছে এসেছেন এটা তারা জানতে পেরেছে, তাই আপনাকে ভয় দেখানোর জন্য এমন কাজ করেছে, যেন আপনি ভয় পেয়ে কিছু না করেন। আবার হুজুর আমাকে বললেন, আচ্ছা আপনার কি কোনো চাচা বেঁচে আছেন? আমি বললাম, জি বেঁচে আছেন। আমার কথা শোনার পর হুজুর বলল, আপনার আম্মুর উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আমি হুজুরের কথা শুনে চিন্তায় পড়ে গেলাম। এরপর হুজুরকে বললাম, হুজুর এখান থেকে আমার আম্মুকে সুস্থ করার উপায় কি? হুজুর বললেন, আপনাকে কিছু জিনিস আনতে বলবো, যেগুলো নেওয়ার সময় আপনাকে কিছু নিয়ম মানতে হবে। গরু দিয়ে ভাঙানো খাঁটি ঘানির তেল, 3 স্থানের পানি, বড় পুকুরের পানি, নদীর স্রোতের পানি, কুয়োর পানি, 7 গাছে 14টা কাটা, কবরের মাটি, এটা আমি আনবো। আর কিছু কিনতে হবে, এর জন্য 250 টাকা লাগবে। হুজুর আমাকে এটাও বলে দিল, আপনি কাউকে কিছু বলবেন না, তাহলে যদি তারা জানতে পারে নতুন করে ব্ল্যাক ম্যাজিক করতে পারে এবং আমার আর আপনার ক্ষতি হতে পারে। তাই কাজ শেষ না হওয়া পর্যন্ত কাউকে কোনো কিছু বলার দরকার নেই। হুজুরকে টাকা দিয়ে নিয়ম শিখে চলে আসলাম। সেদিন রাতে আমার সাথে কিছু হয়নি। সন্ধান পেলাম আমার বন্ধু ফারুকের গ্রামের বাড়িতে কুয়ো আর ঘানি ভাঙানো সরিষার তেল পাওয়া যায়, যা গরুর মাধ্যমে করা হয়। আমি সকল তথ্য নিয়ে ফারুককে নিয়ে চলে গেলাম ওদের বাড়িতে। সরিষার তেল নিয়ে তারপরে কুয়োর পানি আর 14টা কাটা নিয়ে আবার রাজশাহীতে ব্যাক করব। যেই ভাবা সেই কাজ। প্রথম গেলাম গরু দিয়ে ভাঙানো সরিষার তেল নিতে। তেল নেওয়ার আগ পর্যন্ত সবকিছু ঠিক ছিল। যখন তেলের বোতলটি হাতে নিলাম তখন সাথে সাথে আমার শরীরে একটি ঝাটকা দিয়ে উঠল এবং শরীরটা দুর্বল হয়ে যেতে লাগলো। ওইভাবে সরিষার তেল নিয়ে এসে কুয়োর পানি আনতে গেলাম। সেখানে গিয়ে আর এক বিপদে পড়লাম। হুজুরের বলার নিয়ম অনুসারে আমি দোয়া পড়ে কুয়োর ভেতরে বালতি ফেলে দিলাম। সাথে সাথে আমার মনে হলো আমার গলাকে যেন চেপে ধরেছে। শ্বাস নিতে পারছিলাম না, নিজেকে ছাড়াতে পারছিলাম না। পরে ফারুকের ছোঁয়াতে আমি বাস্তবে ফিরে আসি। বন্ধু ফারুক বলেছিল, তুই বালতি ফেলে চুপচাপ দাঁড়িয়েছিলি কেন? আমি বললাম, পরে বলবো বন্ধু। তখন আমি হুজুরের নিয়ম অনুসারে কুয়া থেকে পানি তুলতে পারিনি, তাই আমি পুনরায় আবার কুয়াতে বালতি ফেললাম। ঠিক আগের মতো মনে হলো কে যেন আমার গলা চেপে ধরেছে, আর সেই দিকে আমি ভ্রুক্ষেপ না করে নিজের মায়ের কথা চিন্তা করে কুয়া থেকে পানি তুলে নেই। কুয়োর পানি নেওয়ার পর আমার শরীরে আরো বেশি ঝিম ধরে যায়, মাথা ঘুরতে থাকে, আরো শরীর ভারী হয়ে যায়। তারপরে চলে গেলাম 7 গাছের 14টা কাটা তুলতে। তখন হলো আরেক বিপত্তি। আমি যেই কাটা তুলতে যাই সেই আমার হাতে কাটা ফুটে যায় এবং রক্ত বের হয়। পরে অনেক কষ্টে 14টি কাটাই তুলেছি, কিন্তু প্রতিটি কাটা তুলতে গিয়ে আমার হাতে প্রতিবার অর্থাৎ 14 বার ফুটা হয়েছে, রক্ত ঝরেছে। আমি ভাবছিলাম এত সাবধানতার সহিত কাটা তোলার পরও কেন আমার হাতে কাটা ফুটলো। সবকিছু শেষ করে ফারুকের বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে রাজশাহীর দিকে রওনা দিলাম। যেতে যেতে আমার শরীর আরো বেশি ভারী হয়ে যাচ্ছিল। গাড়িতে ওঠার পরে আমার মনে হচ্ছিল শরীরে কোনো শক্তি নেই। সবকিছু একটা ব্যাগেই রেখেছিলাম, আমার কাছে না রেখে ফারুকের কাছে রেখে দিলাম। তারপরে কোনো রকমে আমি বাসাতে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। বলে রাখি, আমার রুমে কয়েকটি হ্যাঙ্গার আছে যেখানে আমি ইলেকট্রিক্যাল জ্যাক বা কারেন্টের তারগুলোকে রাখি। তো যখন আমার চোখে ঘুম ঘুম ভাব, ঠিক তখনই হ্যাঙ্গার থেকে তারগুলো একটা একটা করে পড়ে যেতে লাগলো। আমি খুব ভয় পেয়ে নিজের রুম থেকে বের হয়ে সামিউল ভাইয়ের রুমের দিকে যাই। তাকে গিয়ে সবকিছু বলি। ভাই আমাকে বলল, আজকে তোকে তোর রুমে ঘুমাতে হবে না,
তুই আমার সাথে ঘুমাস। আমি সামিউল ভাইয়ের কথা অনুসারে ভাইয়ের রুমে ঘুমিয়ে যাই। আমি তার পরের দিন যাই পদ্মা নদীর স্রোতের পানি আনতে। পদ্মা নদীতে সামিউল ভাইয়ের সাথে যাই। নদীর ধারে একটা নৌকা মাথা ছিল। আমি নৌকা দেখে নৌকার মাথা এসে নিচু হয়ে হুজুরের বলা নিয়ম অনুসারে পানি নিতে যাব। ঠিক তখনই নৌকাটা দুলছিল। নিজেকে ধরে রাখতে পারছিলাম না, মনে হচ্ছিল পড়ে যাব। কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে নৌকার নড়া থেমে যায় এবং আমি পানি নিয়ে উপরে চলে আসি। আমি এসে সামিউল ভাইকে বললাম, নৌকা এমন ভাবে নড়ছিল কেন? একটু হলে তো পড়ে যেতাম। তখন ভাই যা বলল সেটা শুনে আমি শকড হয়ে গেলাম। ভাই বলল, তুই নৌকাতে যাওয়ার পর পানির ঢেউ কেমন যেন কমে আসলো, আর নৌকা একদম স্বাভাবিক ছিল, একটুও নড়েনি। আমি ভাইয়ের কথা শুনে ভাবতে লাগলাম, আমি তো নৌকা নড়ার জন্য পড়ে যেতে নিয়েছিলাম, কিন্তু সামিউল ভাই এসব কি বলছে? এরপরে সেদিন বিকেলেই যাই বড় পুকুরের পানি আনতে। একাই গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। পরে বৃহস্পতিবারে আমরা আবার হুজুরের কাছে যাই। তাকে সেদিন রাতের কথা বলি এবং হুজুর যেগুলো নিয়ে আসতে বলেছিল সেগুলো তাকে সবকিছু দিয়ে আসি এবং তিনি আমাকে বলেন, আপনি পরের রবিবারে একান্তে আমার সাথে দেখা করবেন। আরো একটা কথা বলে দিলেন যে যতদিন সবকিছু সমাধান না হচ্ছে আপনি একা একা থাকবেন না। আমি হুজুরের কথা শুনে চলে আসলাম। পরের রবিবারে হুজুরের কাছে গেলে হুজুরকে পাইনি। একদিন হুজুর বলেছেন, আমি ব্যস্ত আছি, এই দিন এসো। এইভাবে প্রায় 2 সপ্তাহ পরে হুজুর আমাকে কল দেন এবং আমাকে যেতে বলেন। আমি হুজুরের ওখানে গেলে হুজুর আমাকে কিছু জিনিস দেন এবং সেগুলো একটা মাটির হাঁড়িতে রেখে সুন্দর করে দোয়া পড়ে ফু দিয়ে ঢাকনা আটকিয়ে নিয়ে বাড়ির মাটির নিচে পুঁতে দিতে বলেন। বলে রাখি, আমি মাদ্রাসার ছাত্র ছিলাম, তাই আমি প্রায় সকল দোয়া পারি। হুজুরের কাছ থেকে বাসায় চলে আসলাম এবং আম্মুর থেকে বাকি সব উপকরণ নিয়ে মাটির হাঁড়ির মধ্যে সব রেখে দোয়া পড়ে সেই মাটির হাঁড়িটি পুঁতে দেই। এই সব করার পরে আম্মু কিছুদিন ভালো ছিল। আম্মু ঠিক মতো ওষুধ খাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আম্মুর অবস্থা খারাপ হয়ে যায়। আমার আগের মতো সমস্যা দেখা দেয়। আমি হুজুরকে কল করি, হুজুর বলেন ব্যস্ত আছি, ওই দিন আসো। এইভাবে হুজুরও আমার বাড়িতে আসেন নাই। আমার আম্মু এখনো সুস্থ হয়নি। দোয়া চাই আমার আম্মুর জন্য, সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। এই ছিল ঘটনা। ঘটনাটি একদম সত্য। বিশ্বাস করা না করা এটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার জীবনে ঘটে যাওয়া এটাই প্রথম ঘটনা। আমি পুতুলের ছবি ইমেল করে আপনাদের দিয়ে দেব। ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমার মনে হয় যে এই ঘটনার শেষাংশটা আমরা অল্প কিছুদিনের মধ্যে জানতে পারবো, কারণ ঘটনাটি আমার কাছে মনে হচ্ছে এখানেই শেষ না। এর ভেতরে আরো অনেক ধরনের কাহিনী লুকিয়ে আছে। সেই কাহিনীগুলো আমরা জানতে চাই, শুনতে চাই, বুঝতে চাই। আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনাদের চমৎকার অডিও ক্লিপের অপেক্ষায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনি সবসময় ভালো থাকেন, সেই দোয়াই করি। প্রথমেই রাসেল ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ যে গত 63তম এপিসোডে আমার একটা ঘটনা প্রচারিত হয়েছিল, ভয়ঙ্কর অবয়ব নামে। তো এরপরে লম্বা একটা সময় আসলে প্রত্যেকটা এপিসোডই শোনা হয়, কিন্তু আসলে সময় করে উঠতে পারিনি, তাই ঘটনা আর পাঠানো হয়নি। তো আজকে বসলাম একটা ঘটনা রেকর্ডিং করার জন্য। ঘটনাটা হচ্ছে রাসেল ভাই 2005-06 সালের দিকের ঘটনা। ঘটনাটা আমার সাথে আমার একটা বন্ধু ছিল, আমাদের দুজনের সাথেই ঘটা। আর ঘটনাটা ঘটেছিল হচ্ছে কক্সবাজারে। তো রাসেল ভাই সবাই মোটামুটি এই ব্যাপারটা জানেন যে 2005-06 সালের ওই সময়টার যে কক্সবাজার আর বর্তমানের কক্সবাজার, দুইটার চিত্রটা আসলে একরকম না। তখন এত হোটেল ছিল না, এত ঘনবসতি এগুলো ছিল না। তো রাসেল ভাই আমরা 4 বন্ধু মিলে ওই সময় আমরা কক্সবাজারে যাই ঘোরার জন্য। তো তখন আমরা কক্সবাজারে হোটেল ডায়মন্ড গেস্ট হাউস যেটা ছিল একেবারে পশ্চিম দিকে, এটাই ছিল শেষ হোটেল। এরপর থেকে লাবণী পয়েন্টের যে বিচ দেখা যেত। তা আমরা ওই হোটেলে উঠি। তো রীতিমতো সারাদিন পার হওয়ার পরে আমরা একটা প্ল্যান করলাম যে রাতে সারা রাত্র যে সময়টা এটা আমরা বিচের মধ্যে কাটাবো, সমুদ্র বিচে আজকে সারা রাত্র থাকবো, সেখানে আমরা আনন্দ করব। তো সারাদিন পার হওয়ার পরে যখন প্রায় রাত্র খাওয়া দাওয়া শেষ করে 11:30 তখন বাজে প্রায়, তো আমরা প্রস্তুতি নিয়ে বিচের উদ্দেশ্যে বের হলাম, বিচে গেলাম। কিন্তু আমরা বিচে যেয়ে দেখি যে বিচের মধ্যে মানে কোনো মানুষই বলতে নেই, পুরা বিচই মানুষ শূন্য। ওই সময় এত অবশ্য মানুষের জটলাও ছিল না কক্সবাজারে।
তো রাসেল ভাই তখন আমরা চিন্তা করলাম যে আসলে সারা রাত্র আমরা বিচের মধ্যে থাকবো, তো দাঁড়িয়ে থাকা তো সম্ভব না। যদি সিটগুলা হয়, একটা বা দুইটা সিট হইলে হয়তো আমরা একটু বসে সময়টা কাটাতে পারতাম। তো আমরা ওই জন্য মানে সিট খোঁজা শুরু করলাম। তো সিট যারা ভাড়া দেয়, সিটের যে লোক যারা, তারা ওই সময় নিয়ে চলে গেছে। সিটগুলো অনেকটা সমুদ্র থেকে অনেকটা উপরে রাখা বাস করে করে। তো তখন আমরা দেখলাম যে সিটের পাশে একটা লোক শোয়া। তো আমরা তাকে প্রশ্ন করলাম যে আঙ্কেল, সিটগুলা কি আপনার? সিটগুলা কি ভাড়া হবে কিনা? তো ওই লোক বললো যে আসলে এত রাতে সিট ভাড়া হয় না ওইভাবে, তো সিট ভাড়া দিতে পারি, সিটগুলো আপনাদের নিজেরা নিয়ে যাবেন, আবার আপনারা নিজেরা দিয়ে যাবেন, তাইলে আমি ভাড়া দিতে পারি। তা আমরা বললাম ঠিক আছে, সমস্যা নেই, আমরা রাজি হয়ে যাই। যে ভাড়া কত? তো বললো যে প্রতি সিট সারা রাতের জন্য 50 টাকা করে ভাড়া। তো 100 টাকা দিয়ে আমরা দুইটা সিট নিই। সিটগুলা নিয়ে আমরা একটু সমুদ্রের কাছাকাছি নিয়ে সেখানে আমরা বেশ কিছুটা সময় বসি। তো পুরা বিচের মধ্যে বলতে গেলে আমরা 4 জন, আর একটু দূরে একটা ছেলে একটা মেয়ে ছিল, এছাড়া আর কোনো লোকই ওই সময় পুরা বিচের মধ্যে ছিল না। আকাশে পূর্ণিমা ছিল, সুন্দর একটা পরিবেশ। তো রাত্র তখন প্রায় 2টা বা 2:30 বাজে এরকম। ওই সময় আমাদের সাথে থাকা আমাদের এক ফ্রেন্ড, ও বলল যে আসলে আমার খুব পানির তৃষ্ণা পেয়েছে, একটু পানি হলে ভালো হতো। তো আমরা ভাবলাম যে আসলে এই সময় পানি কোথায় পাবো, বিচের এদিকে কোনো দোকান বা কোনো কিছুই খোলা নেই। তো আমি আর আমার ওই 4 জনের মধ্যে আরেকটা ফ্রেন্ড, আমরা বললাম যে আসলে সবাই একসাথে যাওয়া দরকার নেই, তোমরা থাকো, আমরা দেখি যদি কোনো দোকান খোলা পাই অথবা হোটেলের ওই দিক থেকে আমরা একটু পানি সংগ্রহ করে নিয়ে আসি, তোমরা এখানে বসো, আমরা আসতেছি। তো এই কথা বলে আমরা ওইখান থেকে বিদায় নিয়ে বিচের যে অংশ এটা পার হয়ে রাস্তায় উঠি। হোটেল কল্লোলের দিকটা থেকে একটু সামনে যখন আমরা আসা শুরু করি রাসেল ভাই, তখন আমরা আকাশের পূর্ণিমার চাঁদ ছিল আর রাস্তার মোটামুটি একটা লাইট ছিল, একটা লাইট জ্বলতেছিল তখন। তো তখন আমরা ওই আলোতে দেখলাম যে রাস্তার মধ্যে প্রায় 30-35টা কুকুর হবে, এরা খুব একটা গোলমাল করতেছে। তো আমরা একটু চিন্তায় পড়ে গেলাম যে আসলে এত রাতে এই রাস্তার মধ্যে 30-35টা কুকুর, রাস্তাটা কিভাবে পার হবো, আর আসলে এগুলো কি স্বাভাবিক কোনো বিষয় কিনা, এটা নিয়ে আমরা একটু চিন্তায় পড়ে গেলাম। তো আমরা একটু হাঁটি, আবার একটু দাঁড়ালাম যে আসলে বিষয়টা কি করি, কি করা যায়। তো আমার ওই ফ্রেন্ডটা ওর সাথে ছিল, ও বলতেছে যে আসলে এটা তো স্বাভাবিক কোনো বিষয় মনে হচ্ছে না, এখন আমরা কি করতে পারি, পানিও নেওয়া দরকার। তো আমরা তখন দাঁড়িয়েছিলাম রাসেল ভাই, মুহূর্তের কিছু পরেই দেখলাম যে আসলে এই কুকুরগুলার একটু দূর থেকে একটা কালো অস্বাভাবিক আকৃতির, মানে ওইটা হচ্ছে অনেক বড় সাইজের একটা কুকুর। সাধারণত কোনো কুকুর আমি কোনো সময় এরকম এত বড় সাইজের কুকুর আমার জীবনে আমি আগে পরে কোনো সময় দেখিনি। তো সম্পূর্ণ কালো কুচকুচে একটা কুকুর ওই দিক থেকে আসলো। ওই কুকুরটাকে দেখার পরে এই কুকুরগুলা সব মানে বলতে গেলে 1 মিনিটের মধ্যে ভ্যানিশ। এই কুকুরগুলা কোনো কুকুর আর মানে 1 মিনিটের মধ্যে দেখলাম যে কোনো কুকুরই এখানে নেই, কুকুরের শব্দ নেই, কোনো কুকুর নেই, হট্টগোল নেই, শুধুমাত্র এই কালো কুকুরটাই ওখানে আছে। তো তখন আমরা মানে ভাবলাম যে আসলে আমরা কি করব, এই আমাদের তো পানি তো আনতে হবে। তো আমরা দোয়া দুরুদ পরে আমরা আমাদের মতো যাই, এটার মতো যাক, এটা আমাদের দেখার বিষয় না। আমরা একটু সাহস করে সামনে এগোতে থাকলাম। ওই কুকুরটাও আমাদেরকে ক্রস করতেছিল। তো একটা পর্যায়ে আমার কাছে মনে হলো যে একটা লাঠি টাইপের কিছু যদি হয় তো সেটা মনে হয় যে সাথে রাখলে জিনিসটা ভালো হয়। তো আমি রাস্তার পাশে একটা বাঁশের যে ছোট একটা অংশ এরকম একটা পেলাম, তো সেটা আমি নিতে গেলাম। তো আমার ওই ফ্রেন্ডটা আমাকে নিষেধ করলো, বললো যে না তুমি এটা নিও না, সমস্যা আছে, এটা নেওয়া যাবে না, তুমি এটা রাখো, এটা নিও না, আমরা আমাদের মতো যাই। তো যে কথা ঠিক আছে, আমরা দোয়া দুরুদ পড়তে পড়তে একটু সামনে এগোলাম। বার্মিস মার্কেট থেকে হোটেলগুলার আসার যে মোড়ের কিছুটা কাছাকাছি আসার পরে আমি আবার একটু পিছনে তাকালাম, তাকিয়ে দেখলাম যে আসলে কুকুরটা আমাদেরকে ফলো করতেছে এবং আমাদের পিছনে আসতেছে। তো ঠিক আছে, বুঝতে পারলাম যে আসলে এটা কোনো স্বাভাবিক কোনো বিষয় আমাদের সাথে ঘটতেছে না, এটা নিশ্চয়ই হয়তো অন্য কোনো ভিন্ন টাইপের কিছু একটা হবে। তো আমরা বার্মিস মার্কেটের মোড়ের ওই দিকটা যাওয়ার পরে দেখলাম একটা খালি রিক্সা, অন্ধকারের ওই দিক থেকে একটা মানে বাম সাইডটা পুরোই অন্ধকার ছিল রাস্তাটা, ওই দিক থেকে একটা রিক্সা আসলো। তো এত রাতে একটা খালি রিক্সা, আমরাও একটু মানে হলাম, আমরা আর কোনো কথা না বলে আমরা বললাম মামা আমাদের একটু সামনে নিয়ে যান। এই কথা বলে আমরা আর কিছুই না বলে আমরা লাফ দিয়ে রিক্সায় উঠে গেলাম। তো রিক্সায় উঠে বললাম যে আমরা বললাম মামা কোথায় যাবেন, বললাম একটু সামনে মামা, আমাদের হোটেলের এখানে নামান। তো পরে রিক্সায় উঠে পিছনে তাকালাম, আমাদের জাস্ট একটা ডিস্টেন্স মেনটেন করে আমাদের রিক্সাটাও চলতেছে, ওই কালো কুকুরটাও আমাদের পিছন আসতেছে। তো আস্তে আস্তে দেখতেছি, আমিও ফলো করতেছি যে এটা যে আমাদের সাথে মানে একটা ডিস্টেন্স মেনটেন করে আমাদের পিছনে আমাদেরকে ফলো করতেছে, এটা আমি একদম নিশ্চিতভাবে আমরা বুঝতে পারতেছি। আমার ওই ফ্রেন্ডটা পুরা চুপ, ও কোনো কথাই বলতেছে না। তো আমরা আস্তে আস্তে যখন হোটেল ডায়মন্ড গেস্ট হাউসের এখানে মানে প্রায় ওই হোটেলের গেস্ট হাউসের যে আলোটা রাস্তায় ছিল, আমরা আলোটার মধ্যে জাস্ট আসলাম,
আলোতে এসে পিছনে তাকিয়ে দেখি কোনো কুকুর টুকুর কোনো কিছু নেই, মানে অন্ধকার যে যতটুকু ছিল রাস্তাটা, ওই কুকুরটা আমাদেরকে ফলো করতেছিল। যখনই আমরা বাতির আলোতে আসলাম দেখলাম যে না, আর রাস্তাটা তো পুরো একেবারেই সোজা, কুকুর ওইখানে আর কোনো কুকুরের কোনো অস্তিত্ব, কোনো চিহ্ন আমরা আর পেলাম না। তো ওইখানে আমি নামলাম, নামার পরে তো একটা মানে যে একটা মানসিক একটা চাপ, ভয় কাজ করতেছিল, ওইটা অনেকটা একটু স্বাভাবিক। তো পরে হোটেলের সামনের লোকদেরকে বললাম যে ভাই পানি কোথায় পাওয়া যাবে, তো বললো যে একটু সামনে যান, ওখানে একটা দোকান আছে কনফেকশনারি, ওইটা খোলা পাবেন, ওইখানে পানি পাবেন। তো পরে আমরা পানি নিলাম, পানি নিয়ে আমরা ওই রিক্সা দিয়েই বললাম মামা আমাদেরকে একটু বিচে দিয়ে আসেন। তো আমরা বিচের এখানে আসলাম, বিচে এসে আমাদের ওই যে দুই বন্ধু বিচে ছিল ওদের সাথে দেখা করলাম। তো পরে হচ্ছে হইলো আমার ওই যে বন্ধুটা আমার সাথে ছিল, ও আমাকে যেটা বলে সেটা শোনার পর আমি আরো বেশি আসলে অবাক হয়েছি। তো ও বললো যে আসলে হাবিব, এই যে ঘটনাটা হয়েছে আমাদের সাথে, বিষয় হচ্ছে হলো এই কুকুরটা, এটার সাথে আমার প্রতিদিনই দেখা হয়, এটার সাথে আমার প্রতিদিনই দেখা হয়। যখন আমি নারায়ণগঞ্জে থাকি তখনও রাত্রে কোনো না কোনো একটা সময় এটা আমার সাথে সাক্ষাৎ করে, আর আমি যদি বাইরে কোথাও যাই তো সেটাও সেই সময় এটা আমার সাথে সাক্ষাৎ করে। তো আমি এই জন্য আসলে এই হুজুর কবিরাজ এগুলো দেখিয়েছি। এটা মূলত হচ্ছে আমি যখন, ও বলতেছে ওর ভাষ্য মতে আর কি, ও যখন এসএসসি পরীক্ষার আগে রাত জেগে পড়তো জানালা খুলে, তো ওর রুমের একটু সামনে একটা বাহিরে একটা বাথরুম ছিল, তো ওই দিকটা একটা পথ ছিল, এই ধরনের কোন একটা জিন বা কিছু খারাপ কিছু একটা যাতায়াত করতো, তো ওকে ওইখান থেকে দেখে এবং ওর প্রতি হচ্ছে এটা একটা আসর বলেন বা পজেস্ট বলেন, এরকম একটা বিষয় হয়। এরপর থেকে এইটা প্রতিদিনই নাকি ওর সাথে কোনো না কোনো সময় দেখা করে। তো এই হচ্ছে ঘটনা। আমি এটা শোনার পর আরো বেশি আসলে মানে হলাম যে আসলে ও ব্যাপারটা আগে থেকেই জানতো বা এরকম একটা কিছু। তো রাসেল ভাই হচ্ছে আমাদের কক্সবাজারের ঘটনা। তো ধন্যবাদ রাসেল ভাই। যদি ঘটনাটি সিলেক্ট হয় আশা করি প্রচার হবে, আর ইনশাল্লাহ আরেকটা ঘটনা আছে রাসেল ভাই, ওইটা আমি আগামী সপ্তাহে আবার সময় করে ইনশাল্লাহ পাঠাবো। ভালো থাকবেন। বুট.com এর সকল লিসেনারদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসেল ভাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আর সবসময় ভালো থাকেন, সেই দোয়াই সবসময় আপনার জন্য করি। তো রাসেল ভাই আপনাকে প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ যে গত এপিসোডগুলোতে আমার দুইটা ঘটনা আপনার প্রকাশিত হয়েছিল। একটা হচ্ছে ভয়ঙ্কর অবয়ব নামে, আর আরেকটা ঘটনা প্রকাশিত হয়েছিল মাইস পুকুরে ভয়। দুইটা ঘটনা প্রকাশিত হয়েছিল। তো আজকে আমি নতুন একটা ঘটনা পাঠানোর জন্য বসলাম, ছোট্ট একটা ঘটনা। রাসেল ভাই ঘটনাটা হচ্ছে মূলত আমার যে ফুফাতো ভাই ওনার সাথে ঘটা। তো রাসেল ভাই ঘটনাটা হচ্ছে চট্টগ্রামের, বাংলাদেশের খুবই একটা বিখ্যাত নাম করা একটা মাদ্রাসা চট্টগ্রামে, আমি মাদ্রাসার নামটা উল্লেখ করতেছি না। তো আমার ফুফাতো ভাই উনি ঢাকার নারায়ণগঞ্জে আপনার ছোট থেকে বড় হয়েছেন। তো পড়াশোনার জন্য উনি হচ্ছে চট্টগ্রামে ওই মাদ্রাসাটায় ভর্তি হন। তো ভর্তি হওয়ার পরে সেখানে ওনার পড়াশোনা চলতেছিল। তো ওনারা একটা রুমের মধ্যে 3 জন স্টুডেন্ট, মানে 3 জন বন্ধু একসাথে থাকতেন আর কি। তো একদিন রাতে ওনাদের নিজেদের মধ্যে আলাপ হচ্ছিল এরকম যে জিন, অদৃশ্য এই সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল। তো ওইখানে অনেকেই বলেন বা ছাত্রদের মধ্যে এরকম একটা কথা প্রচলিত আছে যে ওই মাদ্রাসার মধ্যে অনেক জিনরা এখানে পড়াশোনা করেন, জিনরা স্টুডেন্ট হিসেবে থাকেন। তো অনেকেই দেখেছে, এরকম বিভিন্ন একটা কথা ছিল। তো ওনারা বিষয়গুলো নিয়ে 3 বন্ধু মিলে আলোচনা করছিলেন। তো একজন বলেন যে আসলে আমার তো ব্যাপারটা বিশ্বাস হয় না, আমি তো কখনো এরকম কিছু দেখি নাই, আর মনে হয় না আসলে এরকম বাস্তবে কোনো বিষয় আছে। তো এই আলাপ আলোচনার মধ্যে যাই হোক রাত্রে ওনারা ঘুমিয়ে পড়েন। ঘুমিয়ে পড়ার পরে যেটা হয়, যে বন্ধুটা ওনাদের হচ্ছে বলে যে আসলে আমি এগুলা দেখি নাই, আমার এটা বিশ্বাস হয় না, এই মাদ্রাসায় এরকম কোন স্টুডেন্ট আছে ভিন্ন কোনো জাতির। তো সে রাতের বেলা যখন ঘুমায় সে দেখে ঘুমের মধ্যে সে তার বুকের মধ্যে একটা মানুষের পায়ের মধ্যে একটা পাড়া অনুভব করে, যে পা দিয়ে কেউ তার বুকটার মধ্যে চাপ দিয়ে রেখেছে, এরকম একটা অনুভব করে ঘুমের মধ্যে। তখন সে ঘুমের মধ্যেই করে মানে হাত দিয়ে সেটা ছাড়ানোর চেষ্টা করে, সে তার চোখ মেলতে পারতেছিল না। তো চেষ্টা করার পর সে সেটা ছাড়াতে পারে না। তো একটা পর্যায়ে হয় কি, সে মানে তার চোখটা মেলতে পারে এবং সে দেখে লোমস টাইপের একটা পা তার বুকের মধ্যে চাপ দিয়ে রেখেছে।
তো এটা দেখে সে ভয় পায়, আর সে যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট ছিল, সে এরকম দোয়া দুরুদ পড়তে থাকে। একটা পর্যায়ে সে পাটা তার বুক থেকে সরে যায়। তো এই হচ্ছে তার রাতের ঘটনা। পরের দিন সকালবেলা যথারীতি সে তার বন্ধুদের সাথে, ওই আমার ফুফাতো ভাইয়ের সাথে এবং আরেক যে ফ্রেন্ড তাদের রুমে ছিল, তার সাথে বিষয়টা শেয়ার করে যে রাতে বন্ধু আমার তো এরকম এরকম একটা ঘটনা ঘটে। তো তারা দুজন আসলে তার কথাটা বিশ্বাস করে না। তারা দুজন বলে যে ধুর, তুই আসলে আমাদেরকে ভয় দেখানোর জন্য আসলে এটা বলতেছিস। এটা ওই কালকে রাত্রে যে আমরা এরকম আলাপ আলোচনা করেছি, হয়তো তুই কোনো স্বপ্ন দেখেছিস অথবা তুই মিথ্যা বলতেছিস। তো যাই হোক, এরকম বলার পর পরের দিন রাত্রে আবার যখন তারা ঘুমায়, তো পরের দিন রাত্রে হচ্ছে কি, আমার ওই ফুফাতো ভাইয়ের সাথে সেম ঘটনাটা ঘটে। রাতে ঘুমের মধ্যে তার কাছে মনে হয় যে তার বুকের মধ্যে কেউ একজন পা দিয়ে চাপ দিয়ে রেখেছে। তো সেও এরকম একই অবস্থা, পাটাই হয় না। তারপর সে দোয়া দুরুদ পরে, পরে এক পর্যায়ে সে দেখে যে তার সে চাপটা অনুভূত হচ্ছে না এবং সে ঘেমে একেবারে অস্থির অবস্থা তার। তো যাই হোক, সে ওই রাত্রে ঘুমিয়ে থাকে ভয় নিয়ে, কাঁথা টাথা মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে সে। তো সে পরের দিন সকালে আবার বাকি যে দুই বন্ধু তাদেরকে বলে, বলার পরে তৃতীয় যে বন্ধুটা থাকে ও বলে যে বুঝতে পেরেছি, তোরা আসলে দুইজন মিলে আমাকে ভয় দেখাচ্ছিস, দুইজন একসাথে মিলে আমাকে এইগুলা বলে আমাকে ভয় দেখাচ্ছিস, এই ভুয়া এই ধরনের বিষয়। তো সেই বন্ধুটা এটা মন্তব্য করে। যাই হোক, ওই দিন ক্লাস শেষ হয়, সারাদিন যে রাত্র আসে, রাত্রে তারা আগের মতো খাওয়া দাওয়া করে যখন কথাবার্তা শেষ করে ঘুমায়, তো ওই অবস্থাতে তৃতীয় যে বন্ধুটা থাকে, তৃতীয় বন্ধুটার সাথে সেম রাতে এই ঘটনাটা ঘটে যে কেউ একজন তার বুকের মধ্যে পাড়া দিয়ে রেখেছে, এরকম তার কাছে মনে হয়। তখন সে তার স্মরণ হয় যে এই ঘটনা তো আসলে আমার দুই বন্ধুর সাথেও ঘটেছে, আমি তো বিশ্বাস করিনি। তখন সে অনেক চেষ্টা করে পাটা সরানোর জন্য। তো সে তখন দোয়া দুরুদ পড়তে থাকে, বিভিন্ন দোয়া, কোরআনের আয়াত এগুলো তেলাওয়াত করতে থাকে। মনে মনে তেলাওয়াত করতে করতে একটা পর্যায়ে সে পাটা তার থেকে সরে যায়। তখন সে ওই রাতেই মানে সে উঠে বন্ধুদেরকে ডাকে। তখন আমার ফুফাতো ভাই এবং আরেক যে ফ্রেন্ড যে ছিল, তারা দুজন উঠে দেখে যে তার অবস্থা খুবই খারাপ, সে ঘেমে টেমে ভয়ে একেবারে অবস্থা খারাপ। তো তারা বলে কি হয়েছে? তখন সে বলে যে বন্ধু, আমি তো তোদের কথা বিশ্বাস করিনি, আজকে তো আমার সাথে তোদের মতো সেম ওই ঘটনাটা আমার সাথে আজকে ঘটেছে। তো বলে যে কি হয়েছে? বলে যে এই অবস্থা আমার সাথে, আমার বুকের মধ্যে পা দিয়ে রেখেছিল কেউ, লোমশ একটা পা। তো আমি যখন অনেক দোয়া টোয়া পড়ি তখন সেটা আমার এখান থেকে সরে। তখন তারা তিনজন মিলে বিষয়টা বুঝতে পারে যে আসলে তারা যে আলোচনা করেছে বা বলেছে যে এরকম তুচ্ছতাচ্ছিল্য করেছে তাদেরকে, সেটা আসলে যার কারণে তাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে। পরে যাই হোক, তারা তাদের ক্লাসের আরো দু একজনের সাথে বিষয়টা শেয়ার করে। তখন তারাও বলে যে না, আসলে এই মাদ্রাসার মধ্যে জিন স্টুডেন্ট আছে। তা অনেক ছাত্ররাই বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা তারা দেখেছে এবং প্রত্যক্ষ করেছে, তবে সাধারণত তারা কারো কোনো ক্ষতি করে না। যদি তাদের কেউ কোনো ক্ষতি না করে তো তারা সাধারণত কোনো ক্ষতি করে না। তো এই হচ্ছে বিষয়। পরবর্তীতে আমার ফুফাতো ভাই যতদিন ওই মাদ্রাসায় ছিল, তারা এইগুলা বুঝে শুনে ওইভাবেই চলাফেরা করতো, আর পরবর্তীতে তাদের সাথে আর এরকম কোনো ঘটনা ঘটেনি। তো রাসেল ভাই, অনেক ধন্যবাদ। এই ছিল আজকের ঘটনা। ইনশাআল্লাহ দেখি পরবর্তী সময় সুযোগ করে আরো কিছু নিজের সাথে ঘটা ছোট ছোট কিছু ঘটনা আছে, ওগুলা ইনশাআল্লাহ সময় হলে আবার পাঠাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন সবাই। ওয়েলকাম ব্যাক। আপনারা সবাই জানেন যে আমাদের যারা লিসেনার আছেন তাদের বিরাট একটা অংশ প্রবাসে থাকেন এবং আমাদেরকে মালয়েশিয়া থেকে আমাদের একজন ভাইয়া তিনি ঘটনা পাঠিয়েছেন। আমি ঘটনাটি পড়তে চাচ্ছি। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, মালয়েশিয়ার সমস্ত শ্রোতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি। যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি সব সময়ের মতো ভালো আছেন। আমি মোহাম্মদ জুয়েল রানা, লিখছি মালয়েশিয়া থেকে। জীবিকার তাগিদে আজ প্রায় 7টি বছর ধরে প্রবাস জীবন যাপন করছি। আমার ঘটনাটা হয়তো সবার কাছে তেমন ভয়ের নাও লাগতে পারে, কিন্তু আমার সাথে ঘটেছে, তাই একমাত্র আমিই বুঝতে পারি ঠিক কেমন লেগেছিল। কথা না বাড়িয়ে ঘটনা শুরু করছি। সালটা 2019 রমজান মাস। কোম্পানিতে মোট 40 থেকে 43 জন শ্রমিক, তার মধ্যে বাঙালি আমরা মাত্র 12 জন, বাকি সবাই নেপালি। বলে রাখা দরকার, নেপালিদের মধ্যে 4 জন ছিলেন মুসলিম। রমজান মাস হওয়ায় আমরা সবাই বসের কাছে অনুরোধ করি যেন আমাদের মুসলিমদের নাইট শিফটে কাজ করার সুযোগ করে দেন, কারণ দিনে প্রচন্ড গরম। একদিন হঠাৎ আমি প্রচন্ড জ্বর অনুভব করি,
কাজে যাব কি যাব না ভাবছিলাম, তাই মনে হলো বাসায় কেউ থাকবে না, সবাই কাজে চলে যাবে, আমি একা থাকবো কিভাবে। এই ভেবে আমিও কাজে চলে আসি। কিন্তু কাজে আসার ঘন্টা খানেকের মধ্যেই আমি আরো বেশি অসুস্থ অনুভব করি। সহ্য করতে না পেরে আমার লিডার, নাম সিংহলাল, নেপালি, তার কাছে গিয়ে বলি আমি অসুস্থ, কাজ করতে পারবো না, রুমে চলে যাব। তখন ও হাসতে হাসতে বলল, তুমি অসুস্থ তাহলে আসলে কেন? আমি বললাম, আমাদের হোস্টেলে সবার নাইট ডিউটি, হোস্টেলে একা থাকতে ভয় লাগে। তারপর লিডার বলল, ঠিক আছে, এসেছই যখন তাহলে আর ফিরে যাওয়ার দরকার নেই, তুমি কোথাও শুয়ে বিশ্রাম করো আর সময় মতো তোমার আইডি স্ক্যান করো, তাহলে হাজিরার টাকাটা পেয়ে যাবে। তারপর আমি কোনো মতে রাত 12:30টার দিকে, অর্থাৎ আমার রেস্ট টাইমের আগ পর্যন্ত কাজ করি এবং পরে রেস্টে চলে যাই। আমি এবং আহমেদ নামের একজন নেপালি ছেলে মেইনটেনেন্স রুমে চলে যাই শোয়ার জন্য। সেখানে গিয়ে দেখি একজন নেপালি নাম বচ্চন রেইন, সে আমাদের আধা ঘন্টা আগে এসে রেস্ট নিচ্ছে। আমি অসুস্থ থাকায় কোনো কথা না বলে দুজনের মাঝখানে শুয়ে পড়লাম। আমার ডান পাশে আহমদ আর বাম পাশে বচ্চন। জ্বরের তীব্রতার কারণে আমার প্রচন্ড শীত লাগছিল, তাই আহমদ আবার কোম্পানির প্যাকিং সাইটে যায় এবং 2টা ব্যাগ ছিঁড়ে লম্বালম্বি সেলাই করে এনে আমার গায়ে দেয়। তার কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়ি। কত সময় ঘুমিয়েছি বলতে পারবো না। যখন চোখ খুললাম দেখি রুমের লাইট জ্বলছে আর আহমদ তার জুতার ফিতা বাঁধছে, অর্থাৎ আমাদের রেস্ট টাইম শেষ। কিন্তু আমি লিডারকে বলে আসায় আমার আর কাজে যেতে হবে না, সকাল পর্যন্ত ঘুমাবো, এই ভেবে আবার চোখ বন্ধ করলাম। আহমদ রুমের লাইট বন্ধ করে চলে যায়, কিন্তু এবার আমার ঘুম আসছে না। ডান কাত হয়ে শুয়ে আছি প্রায় আধা ঘন্টা, একটু একটু করে ঘুমের দেশে চলে যাচ্ছি। আর তখনই আমি অনুভব করলাম আমার পিঠের সাথে অন্য কারো পিঠের ছোঁয়া লাগছে। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। আমি ভাবতে থাকি, এটা কি বচ্চন রেইন? কিন্তু সে এসেছে আমাদের আগে, তার চলে যাওয়ার কথাও আমাদের আগে, তাহলে এটাকে ভাবছি কিন্তু কিছু বুঝতে পারছি না। এমন অবস্থায় মনে হলো সেই পিঠটা এবার আমার পিঠের সাথে ঘষাঘষি করছে। পেছন ঘুরে দেখবো সেই সাহস বা শক্তি কোনোটাই আমার হয়ে উঠল না। তখন বারবার মনে হচ্ছিল কেন আমি জ্ঞান হারাচ্ছি না, জ্ঞান হারালে হয়তো বেঁচে যাব। এইভাবে পিঠের সাথে পিঠ ঘষতে থাকে আনুমানিক 35 থেকে 40 সেকেন্ড। তারপরও আমি একটুও নড়াচড়া করিনি, মৃতের মতো পড়ে আছি। কিছুক্ষণ পর আমার মনে হলো এখান থেকে বের হতে হবে, না হলে অনেক খারাপ কিছু ঘটতে পারে আমার সাথে। এই ভেবে গায়ের ওপরের ব্যাগটা ছিটকে ফেলে এক লাফে উঠে দাঁড়াই আর লাইট জ্বালাই। দেখি রুমের মধ্যে আমি ছাড়া অন্য কোনো প্রাণীর অস্তিত্ব নেই। আমি দেরি না করে সাথে সাথে সেখান থেকে চলে আসি। পরদিন সকালে বচ্চন রেইনকে জিজ্ঞেস করেছিলাম, তুমি মেইনটেনেন্স রুম থেকে কখন এসেছো? সে বলল, তোমার মেইনটেনেন্স রুমে যাওয়ার 20-25 মিনিট পরেই আমি চলে এসেছি। তারপর আমি লিডারকে এই ঘটনা বললে সে প্রথমে মুচকে হেসে উড়িয়ে দেয় এবং কিছুক্ষণ পর আমাকে বলে, তুমি কেন ওই রুমে গিয়েছিলে? আর কখনো ওই রুমে যেও না, আমি নিজেও ওখানে যাই না। এই বলে লিডার সিংহলাল চলে যায়। কিন্তু আমি তার কথার মানে বুঝতে পারি না। আমি ভেবেছিলাম হয়তো বেশ কিছুদিন আমাকে বিছানায় শুয়ে থাকতে হবে, কারণ জ্বর, তার মধ্যে এমন ভৌতিক ঘটনা ঘটেছে। কিন্তু আল্লাহর রহমতে এমন কিছু হয়নি। তার পরের দিন থেকেই আমি একেবারে সুস্থ, একটা ঔষধও আমাকে খেতে হয়নি। আমি আজও বুঝতে পারিনি সেদিন কি ঘটেছিল আমার সঙ্গে। এটাই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। এটা আমার খুব ক্লোজ একজনের সাথেও অসংখ্যবার ঘটেছে। তিনি যখন শুয়ে থাকতেন তখনই মনে হতো যে কেউ তার পাশে শুয়ে আছে, এবং তিনি অনুভব করতেন মাঝে মাঝে নাকি গায়ের উপরে হাতও উঠিয়ে দিত। এবং এটা কিন্তু হচ্ছে সত্যি কথা বলতে, আমি একটা সময় আপনারা জানেন যে রেডিও ফুর্তিতে কাজ করতাম, এবং রেডিও ফুর্তির স্টুডিওতেও আমরা যখন শো শেষ করে রেস্ট নিতাম তখন এরকম ঘটনা অসংখ্যবার ঘটেছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, বাট এটা সত্যি। তো এই ব্যাপারটা মানে সত্য মিথ্যা জানি না, তবে ব্যাপারটা মানে কতটা ভয়ের আপনারা অনুভব করলেন, কতটা ভয় সেটাও আমি জানি না। কিন্তু আপনি একটা ঘরে শুয়ে আছেন, সেই সময় আপনি যদি হঠাৎ করে আপনার পাশে অন্য কারো অস্তিত্ব অনুভব করেন বা বুঝতে পারেন কেউ আপনার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে বা কেউ আপনাকে স্পর্শ করছে, কিন্তু রুমের মধ্যে সম্পূর্ণরূপে আপনি একা, তাহলে এই ব্যাপারটার গুরুত্ব বোঝা সম্ভব হবে। আমার সাথে এই ঘটনাটা সরাসরি ঘটেছে এমন বলবো না, কিন্তু আমার সাথে কাজ করতেন এইরকম কারোর সাথে এই ঘটনাটি ঘটেছিল। আমি তার নাম বলছি না, এবং যারা আমার শো আগে থেকে শুনেছেন বা শুনেন তারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমি কি বলছি। ব্যাপারটা খুব ভয়ঙ্কর। আপনারা এই মুহূর্তে হয়তো অনেকে ঘরে শুয়ে শুয়ে আমার শোটা শুনছেন। এখন ঠান্ডার রাত, শীতের রাত, এবং আপনি যদি হঠাৎ করে অনুভব করেন যে ঘরের মধ্যে আপনি একা, তারপরেও কারো অস্তিত্ব অনুভব করছেন বিছানার উপরে, কেউ আপনাকে স্পর্শ করার চেষ্টা করছে, কেউ আপনার শরীরে একটা হাত তুলে দিল, হঠাৎ করে ঘুম ভেঙে উঠে এরকম একটা দৃশ্যের যদি অবতারণ হয়, তাহলে আপনার কেমন লাগবে
জানাবেন আমাদের। আর এরকম ঘটনা যদি আপনাদের কারো কাছে থাকে সেটাও আমাদের লিখে পাঠাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় রাসেল ভাই, আপনাকে প্রথমে অনেক মোবারকবাদ জানাচ্ছি। ইতিপূর্বে book.com এর 2টা এপিসোডে আমার 2টা ঘটনা প্রচার হয়েছিল, এই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর সেই জন্যই অনুপ্রাণিত হয়ে পুনরায় আবার ঘটনা পাঠানোর জন্য বসলাম। রাসেল ভাই, আজকে যে ঘটনাটি আপনার সাথে শেয়ার করব, ঘটনাটি হচ্ছে নারায়ণগঞ্জ বন্দরের একটি ঘটনা। তো ঘটনার প্রেক্ষাপট এবং ঘটনাটি কিভাবে শুনলাম সে সম্পর্কে একটু বলি। রাসেল ভাই, আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জে। তো নারায়ণগঞ্জের বন্দরে 2023 সালের আপনার রোজার ঈদের পরে যে বন্ধ থাকে, এই অফ ডে গুলাতে আমার নানির বাড়ি হচ্ছে আবার আপনার হচ্ছে বন্দরের একটু পূর্ব পাশে সাবদির ওই দিকটায়। তো নারায়ণগঞ্জ বন্দরের সাবদি এলাকাটা মানুষের কাছে খুব ব্যাপকভাবে পরিচিত। এটা মানুষ ঘুরতে আসে, বিশেষ করে পর্যটকরা এখানে অবসর সময় কাটানোর জন্য অনেক মানুষ এখানে আসে। তো রাসেল ভাই, ওই সাবদির পাশে একটা গ্রাম আছে, এটা আপনার হচ্ছে মূলত জেলেপাড়া বলে আর কি ওই এলাকাটাকে। ওইখানে সব জেলেদের বসবাস, যারা নদী থেকে মাছ ধরেন নৌকা দিয়ে রাতের বেলা এবং সেটা সকালে বিক্রি করেন, এরকম জেলেরা ওইখানে বসবাস করে। তো পর্যটক এলাকা হওয়াতে সেখানে রাসেল ভাই আপনার বর্তমানে যেমন আপনার অনেক নৌকা সেখানে ভাড়া হিসাবে চলে, মানুষ যায় ঘন্টা হিসাবে নৌকা ভাড়া নিয়ে ঘুরতে যায়। তো আপনার যখন ঈদের বা বিভিন্ন ওকেশন যখন থাকে তখন দেখা যায় যে আপনার মোটামুটি লোক সমাগম থাকে বেশি, পর্যাপ্ত নৌকা থাকে না। তখন অনেক এই জেলেরা হচ্ছে অবসর সময় তাদের জেলে যে নৌকাগুলো আছে, কিছু ছোট নৌকা, ওই নৌকা দিয়ে এরকম পর্যটকদেরকে আপনার ভাড়া নিয়ে মানুষদেরকে ঘোরায়। তো যেহেতু আমার নানির বাড়ি ওই এলাকায়, তো মামাতো ভাই ওরা তো ওই এলাকায় পরিচিত সবার। তো ঈদের ছুটিতে আমার কয়েক মামাতো ভাই ওরা মিলে করে কি আপনার জেলেপল্লী থেকে একটা নৌকা ভাড়া নেয়। এটার কারণ হচ্ছে 2টা। একটা হচ্ছে হইলো রাতের বেলা আপনার সাধারণত পর্যটক যে নৌকাগুলা, ওই নৌকাগুলা ওইভাবে পাওয়া যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে জেলে নৌকাগুলার ভাড়া থাকে তুলনামূলক কম। তো আপনার ওই জেলেপল্লী থেকে একটা জেলেদের একটা নৌকা ভাড়া নেয় সারা রাত্রের জন্য, যে রাতের বেলা আমরা একসাথে নদীতে ঘোরাঘুরি করব। তা আমরা যাই, মোটামুটি সুন্দর পূর্ণিমা ছিল, বাতাস ছিল ওই দিন নদীতে। তো যাই হোক, মনে করেন যে আমরা এখানে নদীতে ঘুরতেছিলাম রাতের বেলা। আমাদের ইচ্ছা ছিল মেঘনা নদীতে যাওয়ার, ওখানে ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্র পার হয়ে পরে মেঘনায় যাওয়ার একটা খেয়াল ছিল। তো আপনার মেঘনা নদীতে যখন আমরা ওই দিকটায় যাই, আমি যেহেতু book.com এর সাথে বিভিন্ন ঘটনা শুনি, রেগুলারলি আপনাদের ঘটনাগুলো শুনি, এবং ঘটনার আগে আমার কয়েকটা ঘটনা প্রচার হয়েছে আপনাদের এখানে। তো আমি ভাবি যে আসলে জেলেদের সাথে তো অনেক ঘটনা হয়, আর তারা তো প্রতি রাতেই মাছ ধরে, তো আমি দেখি ওনার কাছে কোনো ঘটনা পাওয়া যায় কিনা। আমি ওই যে জেলে ভাই ছিল মাঝি, ওনার কাছে বসি আর কি। তো ওনার সাথে কথা বলতে বলতে একটা সময় খুব আন্তরিকতা তৈরি হয়। তখন তাকে আমি প্রশ্ন করি যে ভাই, আসলে আপনারা তো নদীতে রাতের বেলা মাছ শিকার করেন, সারা রাত্র অনেক সময় নদীতে থাকেন, তো আপনাদের সাথে কোনো ঘটনা ঘটে কিনা? তখন ওই লোকটা আমাকে বলতেছে, ভাই এগুলো তো আসলে আমাদের কাছে একেবারে বলতে গেলে পান্তাবাদ, নিত্য নৈমিত্তিক ব্যাপার, এটা আমাদের সাথে অহরহ এই ধরনের ঘটনাগুলো ঘটে। তো তখন আমি বলি, আচ্ছা ভাই ঠিক আছে, আপনার তো বিভিন্ন ঘটনার মধ্যে থেকে আপনি একটা ঘটনা আমাকে বলেন, যে কোন ঘটনাটা আপনার কাছে বেশি মনে আছে বা গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এরকম একটা ঘটনা আপনি আমাকে বলেন, সেটা আমি book.com পাঠাবো। তখন ওই জেলে ভাই আমাকে যে ঘটনাটা শেয়ার করে, তো উনি বলে যে এরকম একদিন বৃষ্টির রাত্রে, তো উনি আর ওনার বাবা যে ছিল ওই মাঝি ছিল আর কি জেলে, উনি বয়স ইয়াং। তো উনি বলে যে আমি আর আমার বাবা আমরা দুজন একসাথে মূলত মাছ শিকার করি নদীতে। তো বৃষ্টির রাতে আর কি, এমনি মেঘলা, তারপরে বৃষ্টির রাত্র ছিল। তো ওই রাতে একদিন আমরা নদীতে মাছ শিকার করতে যাই। তো যাওয়ার পরে হয় কি, সারা রাত্র যখন মাছ শিকার করার পরে ভোরের কিছুক্ষণ আগে, শেষ রাতে আর কি, মোটামুটি ভালো মাছই ওই দিন তারা পেয়েছে। মোটামুটি ভোরের আগে তারা বাসায় ফেরার জন্য রওনা হয়। তো
রাসেল ভাই বলে রাখি আরেকটা কথা, সেটা হচ্ছে ওই জেলে পল্লীর ঠিক লাগোয়া একটা ব্রিজ আছে ওখানে, 3 নম্বর ব্রিজ বলে ব্রিজটাকে। ওই ব্রিজটার ব্যাপারে এমনিতেও নেগেটিভ অনেক কথাবার্তা আছে। ওই ব্রিজটা একটু নিরিবিলি, ওই সেটটা মানুষ একটু যায় কম, আর ওই পাশে লাগোয়া হচ্ছে জেলে পল্লীটা। তো ওই ব্রিজটা হয়ে তাদেরকে যেতে হয়, নৌকাগুলো ওই ব্রিজের নিচে ওই দিকটায় বাঁধে তারা, তারপরে হচ্ছে তারা তাদের বাসায় যায় আর কি। তো পরে ওনারা হচ্ছে ওইখান থেকে ব্যাক করে। উনি যখন কাছাকাছি, মানে অনেকটা ওই পাড়ের কাছাকাছি যখন আসে, তখন উনি দেখেন যে যেখানে নর্মালি একটা মানুষের মানে ঠাই হওয়ার কথা না, যে পানিতে, ওইখানে একটা অবয়ব, একটা অনেক লম্বা অনেক বড় একটা অবয়ব দাঁড়িয়ে আছে। তার পানি, ওই পানিতে হচ্ছে তার হাঁটু পানি। তো হাঁটু পানি ওই অবয়বটা তাদেরকে ইশারা করে বলতেছে যে নৌকাটা এদিকে ভিড়া, নৌকাটা আমার এদিকে ভিড়া। তো ওনারা তো এগুলোর সাথে অভ্যস্ত, উনি এটা বুঝতে পারছে যে বিষয়টা আসলে কি হচ্ছে। তো ওনারা নৌকা বেয়ে অবয়বটাকে পাশ কেটে নদী দিয়ে একটু সামনে এসে ওই ব্রিজটার ওইদিকে ভিড়াবে আর কি। তো তাদের সাথে অবয়বটা কিছুটা পার ঘেসে ঘেসে ওই পানিতে, মানে ওই অবয়বটার হাঁটু পানি আর কি, নর্মালি একটা মানুষের সেখানে ঠাই হওয়ার কথা না। তো ওইটা আস্তে আস্তে পার ঘেসে ঘেসে তাদের সাথে মানে নৌকার কাছাকাছি আসার চেষ্টা করতেছিল। নৌকার কাছাকাছি যখন আসার চেষ্টা করতেছিল, তো ওনারা একটু মানে মাছ দিয়েই নৌকাটাকে নিয়ে আসে। আস্তে আস্তে একটা পর্যায়ে দেখে যে ওই অবয়বটাকে আর দেখা যাচ্ছে না। ওনারা ওনাদের গ্রামের কাছে চলে আসে। যখন গ্রামের কাছে চলে আসে এবং ওই ব্রিজের ওই নিচে ওই দিকটার মধ্যে নৌকা তারা ভিড়ায়, তখনও আপনার রাত্র প্রায় ওনার কথা মতে প্রায় 3:30 বা 4টা এরকম হবে। তখন উনি আর ওনার বাবা ওনারা নেমে মাছ একটা খালির মধ্যে বা পাত্রের মধ্যে মাছগুলা নিয়ে বাসার দিকে রওনা হয়, যে একটু ভোর হলে সকালে মাছগুলা নিয়ে বাজারে বিক্রির জন্য তারা যাবে। তো রাসেল ভাই ওনারা যখন ওই ব্রিজটা ক্রস করে আর অল্প সামান্য হয়তো 200-300 মিটার পরে হচ্ছে তাদের বাসা। তো তারা দুইজনই যে জিনিসটা তখন দেখতে পায় যে নর্মালি রাস্তার যে পাশ, ওইখানে 12 ফিট বা 15 ফিট এরকম রাস্তাটা পাশ হবে, এইরকম প্রায় 12 থেকে 15 ফিট লম্বা একটা লাশ, কাফন পরা একটা মানুষের লাশ, কাফনের কাপড়, সাদা কাফনের কাপড় পেঁচানো, লম্বালম্বি হয়ে তাদের ওই রাস্তাটা এপাশ থেকে ও পাশ পর্যন্ত শুয়ে আছে। তো তারা তো বুঝতে পারছে যে আসলে এটা তো সাধারণ কোনো মানুষের লাশ না, একটা সাধারণ মানুষ তো 10 থেকে 15 ফিট লম্বা হয় না। এটা মূলত ওই জিনিসটাই তাদেরকে হয়তো একটা বাধা সৃষ্টি করতেছে। তখন তারা চিন্তায় পড়ে যায় সামনে এগোবে নাকি নৌকায় ফিরে যাবে। তখন তার বাবা মানে ওনাকে একটা কথা বলে, ওনাদের এটা হয়তোবা ধর্মে বা ওনাদের শাস্ত্রে একটা বিষয় এরকম আছে, তারা মানে এটা একটা বিশ্বাস করে যে মানুষ যখন একেবারে মানে যদি শরীরে কোনো কাপড় না থাকে, তখন নাকি সকল খারাপ কোনো জিনিস তাদের কাছে আসতে পারে না বা তাদের কোনো ক্ষতি করতে পারে না। তখন তার বাবা তাকে বলে যে আসলে এখন আমাদের আর কিছু করার নাই, আমাদের এখন কাপড় চোপড় খুলে তারপর আমাদেরকে দৌড় দিতে হবে বাড়ির দিকে। তখন যেই কথা সেই কাজ, আর তাদের শরীরে এরকম কাপড়ও ছিল না, লুঙ্গি পরা ছিল আর সেন্টু গেঞ্জি পরা ছিল। তো ওনারা দুইজন করে কি ওই কাপড় টাপড় সব খুলে, একেবারে মনে করেন যে রাতের বেলা মানুষজন তার ওইরকম নেই, কাপড় টাপড় খুলে মনে করেন যে একেবারে উলঙ্গ হয়ে এক দৌড়ে ওই লাশটাকে পাশ কাটিয়ে একদম এক দৌড়ে তাদের বাসায় যেয়ে পৌঁছায়, হুড়মুড়িয়ে পরে বাসায় যেয়ে। তো বাসায় যখন তাদের ফ্যামিলি তো এগুলো তো অভ্যস্ত, জানে যে এই সময় তারা বাসায় ফিরে মাছ টাছ শিকার করে। তখন হচ্ছে দরজায় যখন নক করে, দরজা খুলে তারা দেখে যে বাসায় দেখে তারা খুব ঘেমে হাঁপিয়ে এবং শরীরে কাপড় নাই, বিবস্ত্র অবস্থায় এসেছে। তো পরে তারা মাছ টাছ নামিয়ে আগে কাপড় টাপড় পরে ফ্যামিলির লোকজন বলে যে আসলে কি সমস্যা, কি হয়েছে। তখন তারা বলে যে আমাদের সাথে এরকম রাস্তায় কিছু প্রবলেম হয়েছে। তো বলে যে একটু গরম পানি দেওয়ার জন্য, গরম পানি করে দিলে তারা গরম পানি দিয়ে, তাদের কিছু রিচুয়াল আছে ওগুলো দোয়া বা রিচুয়াল ওগুলো তারা করে, গরম পানি দিয়ে গোসল টোসল করে তারপরে হচ্ছে ওই সকালে মাছ নিয়ে বাজারে যায়, মাছ বিক্রি টিক্রি করে। তারপরে যাই হোক ওই বিষয়টার পরে তাদের সাথে ওই ঘটনাটা আর ঘটেনি। তো এই ছিল একটা বিষয়। আর আরেকটা বিষয় এটার সাথে আমি বলবো সম্পৃক্ত, সেটাও আমি বলি। সেটা হচ্ছে যে ব্রিজটার কথা বললাম, 3 নম্বর যে ব্রিজ, এই ব্রিজের একটু আগে এখানে বেশ কিছু পর্যটক এলাকা হওয়াতে কয়েকটা রেস্টুরেন্ট হয়েছে। তো ওইখানে একজন গার্ড আছে যে রাতের বেলা ওইখানে পাহারা দেয়। তো আমি আরেকদিন রাত্রে যখন ওইখানে যাই, তো রাত্রে তখন প্রায় 12টা প্লাস বাজে।
ওই গার্ডের সাথে আমি একটু কথা বলি যে কাকা আপনি তো এখানে দীর্ঘদিন যাবত ডিউটি করেন, এই এলাকাটা তো অনেক সুনাম বদনাম দুইটাই আছে, তো আসলে বিষয়টা কি, দিনের বেলা তো অনেক পর্যটক থাকে কিন্তু রাতের বেলা তো একেবারে কোনো মানুষ এদিকে আসে না, আপনি কি কোনো কিছু দেখেন কিনা। তখন ওই গার্ড আমাকে যেটা বলে, তো উনি বলে যে আসলে কাকা এখানে তো আমি ডিউটি করি অনেকদিন যাবত, আমার বাসা এই গ্রামেই, তবে হ্যাঁ আপনি যেটা বলছেন এটা কথা ঠিক আছে, এই গ্রামে এই 5টার মধ্যে কিছু খারাপ জিনিস আছে। তো যেই জিনিসটা খুব কমনলি দেখা যায় ওই 3 নম্বর ওই ব্রিজটার কথা বলে, যে একটা মহিলা নাকি রাতের বেলা আপনার 2টার পরে অহরহ অনেক সময় নাকি ওই ব্রিজের নিচ থেকে আর কি ওইদিকে আছে বিল জমি আর কি, ওই বিল দিয়ে আসে, এসে ব্রিজটা ক্রস করে নদীতে নেমে চলে যায়। নদীতে নেমে সে কোথায় যায় এইটা মানে আসলে আর ওইরকম বোঝা যায় না। তো উনি বলে যে আমি কয়েকদিন এই জিনিসটা দেখেছি, একটা মহিলা পা খুঁড়িয়ে 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 আসে রাতের 2টার পরে, তো এবং স্বাভাবিক কোনো আকৃতি না, সে অ্যাজ ইট ইজ আমাদের এই হিন্দুরা যে পূজা করে হচ্ছে কালী, কালীর যে পূজা করে সে মহিলাটা নাকি দেখতে হুবহু ওই কালীর যে মূর্তি, ওই মূর্তি অবয়বের মতো। এটা বেশ কয়েকদিন নাকি উনি দেখেছেন, এবং রাতের বেলা নাকি 2টা 2:30টার পরে গেলে এটা নাকি মানে কেউ চাইলে ইচ্ছা করলে দেখতে পারবে। উনি এরকমটা আমাকে বলে যে এই ব্রিজটা আসলে রাতের বেলা এরকম ভয়ঙ্কর, এদিকে মানুষ যাতায়াত করে না। আর উনি নিজে এরকম কয়েকদিন উনি দেখেছেন যে পায়ে একটু সমস্যা, এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে, পা হেসড়ে হেসড়ে এরকম একটা মহিলা আসে ওই বিল দিয়ে, এসে হচ্ছে ব্রিজটা ক্রস করে একদম নদীতে চলে যায়, নদীতে নেমে নদীর ওই সাইডটায় চলে যায়। তো এই হচ্ছে রাসেল ভাই ওই সাবদি এলাকার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ যদি আল্লাহ চাহে তো পরবর্তীতে আরো অনেক ঘটনা আছে, ধীরে ধীরে একটা একটা করে সময় আসলে সবসময় সময় সুযোগ এরকম হয় না নিজের বিভিন্ন কর্মব্যস্ততার কারণে। তো ভালো থাকবেন রাসেল ভাই, boot.com এর জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। আমি আশরাফুল টাঙ্গাইল থেকে। আশা করছি রাসেল ভাই আপনি অনেক ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমি boot.com এর একজন নিয়মিত শ্রোতা, প্রায় অনেক দিন যাবত আমি boot.com এর সাথে আছি। তো কথা না বাড়িয়ে আজকে আমি আমার মূল ঘটনায় চলে যাচ্ছি। মূলত সালটা ছিল 2021। কোভিডের কারণে পৃথিবীতে ভয়াবহ একটি বিপর্যয় চলছিল। 2021 নভেম্বরের দিকে প্রায় পুরো পৃথিবী যখন শিথিল হচ্ছিল, করোনা মহামারী সব শিথিল হচ্ছিল, তখন আমাদের এসএসসি পরীক্ষা অনেকদিন পিছিয়ে নভেম্বরে নেওয়া হয়। তো যথারীতি নভেম্বরে আমরা শর্ট সাবজেক্ট অথবা 3 সাবজেক্টের পরীক্ষা হয়। যথারীতি নভেম্বরের 22 তারিখ আমাদের পরীক্ষা শেষ। পরীক্ষার পর প্রায় অবসর সময় পাই 3-4 মাসের মতন। কোনো কাজকর্ম না থাকায় অবসর সময় তখন কি করব বুঝতে পারছিলাম না, মানে ঘোরাফেরার ভিতরে চলছিল। তো তখন আমার এক বন্ধু বাপ্পি আমাকে এসে বলল, শীতের শুরু, নদীতে পানি খুব কম, চল আজ রাতে আমরা ফচকা নিয়ে মাছ ধরতে বের হই। যেটাকে অনেকে ফলা বলে থাকেন, আমাদের এখানকার ভাষায় যাকে ফচকা বলা হয়। যাই হোক, আমার মাছ ধরার খুব শখ ছিল অনেক ছোট থেকেই, সে কারণে ওই দিন আর ওকে না করতে পারিনি। ও বলল, তাহলে রাত 10টায়, কিন্তু রাত 10টায় আমি তোকে ডাকতে আসবো, লাইট টাচ করে রাখিস। হ্যাঁ, আমি হ্যাঁ সুযোগ উত্তর দিয়ে বললাম আচ্ছা। বাপি আবার বলল, রাত 10টায় কিন্তু। তারপর আমি যথারীতি চার্জার দিয়ে টর্চ লাইটটি চার্জ করে নেই। ধীরে ধীরে রাতের খাবার শেষ করে আমি আমার ঘরে চলে আছি। বলে রাখা ভালো, আমি তখন আলাদা ঘরে শুতাম, আলাদা রুমে না, আলাদা ঘরে শুতাম। যাই হোক, বাহিরে হালকা হালকা একটু একটু শীত। যেহেতু আমার মাছ ধরার খুব শখ, ওই শীত খুব একটা আমার গায়ে লাগলো না। আমি অপেক্ষা করতে লাগলাম বাপ্পির জন্য, কিন্তু রাত 10টা পেরিয়ে প্রায় 10:30 বাজে। তখন আমি বাপ্পিকে ফোন দিলে আশ্চর্যজনক ভাবে ওর ফোন আমি বন্ধ পাই। ওকে ফোনে না পেয়ে আমার একটু রাগই হচ্ছিল বটে, যে আমাকে বলল এখন ওর ফোন বন্ধ। আচ্ছা, যাই হোক, আমি মানে শুয়ে পড়তে যাব, ওই সময় আমার দরজা একজন কড়া নাড়লো। 2 বার কড়া নেড়ে মানে একটু মৃদকণ্ঠে আমাকে বলল, আশরাফুল, মানে বলে রাখা ভালো, আমি রাত করে মাছ ধরতে যাই, এটা আমার পরিবার পছন্দ করতো না। তাই আমি ওকে বলেছিলাম যে
বাড়িতে এসে বেশি ডাকাটাকি করার দরকার নেই, 2-1টা ডাক দিলেই হবে। আমার কথা মতো বাপ্পি এসে একটু মোটা আওয়াজে করে বলল, আশরাফুল, এই বলে 2বার দরজায় ধাক্কা দিল। আসলে গ্রামে একটি কথা প্রচলন আছে যে টিন ডাকে নিচে ডাকিলে দরজা খুলতে হয় না, কিন্তু আমি যেহেতু ওকে বলেছিলাম বেশি ডাকাডাকি না করতে, তাই আমি দরজা খুলে বললাম, আরে বাপ্পি, এত দেরি করলি যে, তোকে ফোনে পাচ্ছি না কেন? ও হালকা আওয়াজ দিয়ে বলল, বেশি রাতে ভালো মাছ পাওয়া যায়, তাই একটু দেরি হয়েছে, এখন চল যাই। যেহেতু রাতের বেলা আমি, তাই আমার সাথে করে একটি ম্যাচ লাইট নিয়ে যেতাম সব সময়। তো ওই দিন আমাকে বাপ্পি বলতেছে যে আমার কাছে আছে, তোর নেওয়ার দরকার নেই, তোরটা রেখে দে। আমার কাছে অবাক লাগলেও ম্যাচ রেখে দিয়ে বাপ্পির সাথে বেরিয়ে পড়ি। বেরিয়ে গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে চলে যাই নদীর কাছে। সেই নদীটার নাম হচ্ছিল লাঙ্গুলা নদী বলে, যেটাকে মানে নদীর কাছে যখন পৌঁছালাম তখন চারিপাশটা কেমন ভারী ভারী অনুভব হলো। খুব অন্ধকার, হালকা হালকা কুয়াশা পড়েছে, মানে গা ছমছমে একটা পরিবেশের মতন ওইরকম। তো পরিবেশের অতটা তোয়াক্কা না করে নদীতে নেমে পড়লাম। মানে নদীতে নামতেই শরীরটা কেমন নাড়া দিয়ে উঠল। বিশ্বাস করেন রাসেল ভাই, নদীতে প্রায় 30 মিনিটের মতন খোঁজাখুঁজি করেও কোনো মাছ পাচ্ছি না। তখন বাপ্পি পেছনে আমাকে বলল, এদিকে মাছ নেই, চল দয়ের ওদিকে যাই। বলে রাখা ভালো, বাপ্পি যেদিকে আমাকে যেতে বলছিল সচরাচর দিনের বেলা তো মানুষ ওদিকে যেত না। জায়গাটা ছিল অন্ধকার, গাছপালা লতা পাতাতে ভর্তি, এবং তার পাশেই ছিল একটি শ্মশান ঘাট। আশেপাশে প্রায় বাড়িঘর নেই বললেই চলে, শুধু শ্মশান ঘাটে একটি ঘর আছে, তাও ওইখানে মরা পড়ানোর সময় হয়তো বা কেউ থাকে বা কেউ থাকে না। ওইখানে সচরাচর মরা পড়ানোর কাঠখড় এসবই রাখা হয়। মানে বুঝতে পারছেন কিরকম একটা গা ছমছমে পরিবেশ, আশেপাশে বাড়িঘর তেমন নেই, পাশে শ্মশান ঘাট এবং জঙ্গল। যাই হোক, মানে বয়স তখন প্রায় 18 বছর, মানে শরীর রক্ত ছিল গরম টকবগে। তো তোয়াক্কা না করে বললাম, চল ওদিকে যাই। নদী ধরে হেঁটে যাচ্ছি, প্রায় 10 মিনিট হেঁটে গিয়ে পৌঁছলাম সেখানে। অবাক করা বিষয়, সেখানে যেতে আমার চোখে পড়ে অনেক মাছ, তবে মাছগুলো তুলনামূলক ছিল ছোট। বাপ্পি চলে যায় শ্মশান ঘাটের দিকে, ওদিকে তুলনামূলক একটু পানি বেশি, ওদিকে একটু মাছ মানে বড়তা পাওয়া যাচ্ছে হয়তো। মানে সেই দিকে প্রায় কোমর পর্যন্ত পানি ছিল। ও আমাকে বলে, এদিকে আয়, বড় বড় মাছ আছে। আমি একটু গিয়ে কোমর পানিতে যেতেই দেখলাম আমি যত ওর দিকে যাই ও ততই বেশি পানিতে নামতে থাকে। মানে ধীরে ধীরে একদম শ্মশানের পাশে গিয়ে আমার একটু ভয় হতে থাকলো। আমি কম পানিতে চলে আসলাম এদিকে। বাপ্পি এত মাছ পাচ্ছিল, আমি লোভ সামলাতে না পেরে ওদিকে যেতে চাইলাম, কেননা রাত্রির বেলা মাছ শিকার এসেছি, যদি মাছই না পাই তাহলে কেমন না সেখানে। সে কারণে আমি বললাম, না থাক, যাই ওদিকে, কি হবে, দুজনই তো আছি, সমস্যা নেই। তখন মানে ওদিকে গেলাম। ওদিকে গিয়ে মানে প্রথমেই একটি অনেক বড় একটি মাছ দেখতে পেলাম। হ্যাঁ, মাছের গায়ে যখনই আমি ফলা দিয়ে একটা আঘাত করেছি, মানে মাছটি নড়া দিয়ে উঠলো। মানে মাছের গায়ে এত শক্তি ছিল যে আমি ফলাটাকে ধরে রাখতে পারলাম না, মানে ফলাটা নিয়ে একদম চলে গেল। মানে তখন হুট করে আমার হাত থেকে টর্চ লাইটটা পড়ে যায়, মানে অস্বাভাবিকভাবে টর্চ লাইটটা পড়ে যায়। আমি ডুব দিয়ে লাইটটি খোঁজার চেষ্টা করলাম, লাইটটি ছিল ওয়াটারপ্রুফ। হ্যাঁ, তো আমি লাইটটি আর খুঁজে পেলাম না। তখন উঠে দেখি মানে লাইটটা আর খুঁজে পেলাম না। যখন আমি পানি থেকে আমার মাথাটি উঠাই তখন দেখি যে বাপ্পি আর ওখানে নেই। আমি ভাবলাম হয়তো লাইট বন্ধ করে আমাকে ভয় দেখাচ্ছে। আমি ওকে কয়েকবার ডাকাডাকি করলাম, বাপ্পি বাপ্পি তুই কোথায়, আমার ভয় লাগছে তো। মানে ভেবে দেখুন, আশেপাশে আমার কেউ নেই, অন্ধকার পরিবেশ, আমি আছি প্রায় নদীর মাঝখানে, বুক পর্যন্ত পানি। মানে এমন একটা সময় পাশে শ্মশান ঘাট,
বুঝতে পারছেন কিরকম একটা ভয়ানক পরিস্থিতি। তো আমি তখন ভয়ে, মানে যখন আমি বাপ্পির কোনো পাত্তা পাচ্ছিলাম না, তখন আমি ভয়ে হুট করেই মানে পাড়ে উঠে আসার চেষ্টা করি। মানে তখন কেউ বা কারা বা কোন একটা শক্তি আমার পা ধরে টেনে আর কি পানির দিকে নিয়ে যেতে শুরু করে। মানে এমন একটা শক্তি যে আমার তখন শরীরে কোনো প্রকার মানে শক্তি ছিল না, আমার পুরো শরীর অসাড় হয়ে গিয়েছিল। মানে খুবই একটা খারাপ অবস্থা। যখন আমাকে নদীর মাঝখানে একদম মানে গভীর পয়েন্ট, মানে মাঝের ওইদিকে তো এদিকে একটু কম, ওদিকে একদম গভীর, যেখানে দহ সেখানে পানি কখনো শুকায় না বলে রাখা ভালো। ওখানে আজ পর্যন্ত অনেকে চেষ্টা করেছে মানে মানে পানি শুকিয়ে মাছ ধরার, অনেকে অনেক মেশিন বসিয়েছে, কিন্তু সেখানে মানে কোনো কিছু করতে পারেনি, সেখানে পানি শুকায় না। হ্যাঁ, মানে মেশিন বসিয়ে পানি তুলে ফেলে এবং তার একটু পরে দেখা যাচ্ছে যে পানি ভরে যায়। হ্যাঁ, তো তখন মানে একটা ভারী ভারী একটা গলার আওয়াজে আমাকে বলতেছে যে আজকেই তোর শেষ দিন, আমরা তোকে আমাদের দুনিয়া নিয়ে যাব। খুব শখ না তোর মাছ ধরার? আরো ধরবি মাছ, ধর, বেশি করে মাছ ধর। আমি মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারলাম না। মানে আমার পুরো শরীর যেন সে একটা মানে অস্বাভাবিক একটা শক্তি একদম গ্রাস করে আছে, যে পুরো শরীরটা এমন ভাবে ধরে আছে যে পুরো শরীর আমার অসাড় হয়ে গেছে। খুব কষ্ট করেও কোনো মানে সোরা এসব কিছু আমি মনে করতে পারছি না। মানে কি একটা অবস্থায়, মানে আমি আসলে নিজেই কল্পনা করতে পারছি না যে আমি কি থেকে কি হয়ে গেল আসলে। তো তারপরে খুব কষ্টে, মানে খুবই কষ্টে আমি কিছু মনে করার চেষ্টা করতেছি, আমি কিচ্ছু মনে করতে পারছি না। তখন মানে হুট করে আমার পায়ে ধরে মানে নিচের দিকে টানতে শুরু করলো। নিচের দিকে টানতে একদম আমি মানে ওইখানে অনেক গভীর পয়েন্ট, একদম নিচে পর্যন্ত আমার পা মাটিতে গিয়ে ঠেকলো। মানে প্রায় আমি ওইখানে প্রায় 1 থেকে 1 মিনিটের মতন ছিলাম। মানে মনে হইলো যে আমি আর কয়েক সেকেন্ড থাকলে এখানে আমি দম বন্ধ হয়ে মারা যাবো। আমি তখন ভাবতেছি যে হয়তো আজকেই আমার শেষ দিন। মানে কি একটা অবস্থা। মানে তখন আমি খুবই কষ্টে মানে আল্লাহর নামটি আমার মনে আসে। আমি আল্লাহর নাম 2 বার পড়াতে মানে একটা মানে শিথিল একটা অবস্থা হলো যে আমার চূড়া মনে পড়ে গেছে। তারপর মানে আমার শ্বাস প্রশ্বাস একদমই নেই, মানে আমি মুখও খুলতে পারতেছি না, এরকম একটা অবস্থা। পরে মনে মনে আমি আয়াতুল কুরসি পড়াতে মানে আয়াতুল কুরসি পড়া শেষ, তখন আমার উপর থেকে যেন কয়েক টন ওজন কমে গেল। মানে তখনও কিন্তু আমি পানির প্রায় অনেকটুকু নিচে আছি। মানে তখন মানে আমি যে পানির উপরে মানে কেমনে উঠলাম, মানে এক ধাক্কায় মনে হয় আমি উঠে গেলাম। হ্যাঁ, মানে এক ধাক্কায় উঠে যাওয়ার পর দেখি যে আমার ফলাটা আমার পাশে। হ্যাঁ, ফলাটা আমার পাশে এবং লাইটটাও আমার মানে আশ্চর্যজনক ভাবে লাইটটাও আমার পাশে। মানে তখন আমি লাইটটা যে ধরবো মানে ওইটুকু সাহস আমার ছিল না। তখন আমি ফলাটা ধরে আস্তে 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 কোনোভাবে মানে পারে ওঠার চেষ্টা করছি। মানে আমার শরীরে এমন একটা অবস্থা যে একটুকু শক্তি নেই, মানে নিঃশ্বাস নেব এরকমও অবস্থা নেই। মানে সাঁতার কাটার সময় আপনারা হয়তো বুঝে থাকবেন যে মানে ক্লান্ত থাকে না যখন, তো মানে নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নেওয়া যায় না। তখন যে আমি নদীর মাঝখানে ওইখানে একটু মানে শ্বাস প্রশ্বাস নিয়ে তারপর আসবো, ওইরকম একটা সিচুয়েশন ওইখানে নেই। মানে আমি খুবই ভয় পাচ্ছি। তো চারিদিকে একদম ঘুটঘুটে অন্ধকার। তখন আমি মানে কোন রকম ভাবে আমি মানে কোন দিকে যাব মানে আমি কোনো কিচ্ছুই দেখতে পাচ্ছি না। তখন আমি কোন রকম ভাবে মানে বলি যে আজকে একদিকে যাব, দেখা যাক একবারে গিয়ে আমার ঠেকবই। তো আমি মানে আমি ওইভাবে সাঁতার কাটতে একটা সময় আস্তে আস্তে একটা পাড়ে এসে উঠি। হ্যাঁ, পাড়ে এসে ওঠার পর মানে প্রথমে আমার পায়ে মানে যে কাঠ পোড়ালে যেরকম কয়লা হয় না, সেরকম কয়লার মধ্যে পাড়া দিয়েছি। কয়লা বেশ গরম ছিল। হ্যাঁ, কয়লা বেশ গরমই ছিল। তো পাশেই মানে আমার পায়ের সাথে লেগে মানে একটি মাটির কলস ভেঙে যাওয়ার শব্দ পেলাম। হ্যাঁ, পাশে ছিল মনে হয় কয়েকটা পয়সার, ওইটার ভিতরে ছিল হয়তো। তো তখন আমি আন্দাজ করতে পারছিলাম না আমি কোথায় আছি। মানে তখন আমার মনে হলো আমার হাতে ঘড়ি আছে। তো আমি ঘড়ির লাইট অন করতেই দেখলাম ঘড়িতে প্রায় রাত 2:30 বাজে। মানে 2:30 বাজে, কি একটা অবস্থা। তখন আমি ওই কাঠ কয়লা দেখে বা আমার পায়ের সাথে লেগেছে গরম। মানে তখন আমি শুনেছিলাম যে ওই শ্মশানে নাকি এই 2 দিন আগে একটি মরা পড়ানো হয়েছে, যে এখানকার কাঠ কয়লা ছিল ওগুলো এখনো প্রায় ঝুলন্ত আছে। হ্যাঁ,
তো ওই জ্বলন্ত কয়লার উপরে পা লেগে আমি তখনই মানে বুঝতে পারলাম, বা আমার বুঝতে বাকি ছিল না যে আমি কোথায় এসে উঠেছি। মানে তখন আমার বুঝতে বাকি রইল না যে আমি আর কোথাও উঠিনি, আমি শ্মশান ঘাটে এসে উঠেছি। সাথে সাথে মানে আমি সেন্সলেস হয়ে যাই, মানে সাথে সাথে সেন্সলেস হয়ে যাই। মানে তারপরের কাহিনী কি একটা অবস্থা। তো মানে সেন্সলেস হয়ে যাওয়ার পর প্রায় 14-15 ঘন্টা কেটে যায়। প্রায় তখন বেলা 3 থেকে 4টা হয়তো এরকম সামথিং বাজে। মানে আমার সেন্স ফিরে আসে। জ্ঞান ফিরতে আমি মানে শুনতে পাই আমাকে ভোরবেলা রবি মাঝি ও তার 2 ছেলে মাছ ধরতে গিয়ে শ্মশান ঘাটে শেওড়া গাছের নিচে সেন্সলেস অবস্থায় পায়। হ্যাঁ, আমার জ্ঞান ফিরতে সবাই প্রশ্ন করতে থাকে ওইখানে আমি কি করতে গিয়েছিলাম বা কেন গিয়েছিলাম, ওইখানে আমি গিয়েছিলাম কেন। মানে আমি কিছু বলার পাচ্ছিলাম না, মানে আমি কি বলবো। আমি তো এতটা মানে স্ট্রেঞ্জ, মানে এতটা চিন্তিত ছিলাম, এতটা ভয় পেয়েছিলাম যে আমি কিছু বলতে পারছিলাম না, আমি কাউকে চিনতেছিলাম না। তো মানে হুট করে আমার মনে আসলো যে আমার সাথে তো বাপ্পি ছিল। হ্যাঁ, তো তখন আমি ওকে ডেকে পাঠাই। মানে ও এসে আমাকে মানে যা বলে সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মানে ও বলল যে সেদিন রাতে নাকি ওর আম্মা অসুস্থ ছিল, ওর আম্মা অসুস্থ থাকায় ওরা টাঙ্গাইলে হাসপাতালে নিয়ে গিয়েছিল। মানে ওর ফোনে চার্জ ছিল না বিধায় আমাকে কল করে কিছু জানাতে পারেনি। মানে ওই দিন রাতে ওরা কেউই বাসায় ছিল না তখন। তাহলে আমাকে কে এইখান থেকে ডেকে নিয়ে গিয়েছে, মানে এইটা চিন্তা করে আমার আরো একটা ভয় হতে থাকলো। তো তারপর আমি ওই দিন রাতের ঘটনা, মানে ওই দিন রাতে আমার সাথে ঘটে যাওয়া সবকিছু আমার বাড়িতে খুঁজে। তারপর বাড়িতে একটি ওঝা এসে আমাকে দেখে আমার কাহিনী শুনে মানে উনি বলেন যে বাবা তোর কপাল ভালো, তুই আজকে বেঁচে আছিস, তুই এখানে আছিস। তো মানে ঘটনাটি শুনে তারপর উনি বলল যে তোকে একটি ভয়ানক একটি খারাপ জিন আসর করেছে। মানে সে তোকে এখানে ডেকে নিয়ে গিয়েছিল বাপ্পির রূপ ধরে। সে তোকে, তার উদ্দেশ্য ছিল তোকে মেরে ফেলা। মানে এটা শুনে মানে আমার পরিবারের লোক একদম স্তম্ভিত হয়ে যায়। মানে এটা কি, একটা জিন কেনই বা আমাকে মারতে চাইবে? এটা একটা অস্বাভাবিক ঘটনা না? হ্যাঁ, খুবই অস্বাভাবিক ঘটনা। তো তারপর ওঝা সাহেব আমাকে তাবিজ দেন, পানি পড়া দেন। তারপর কিছুদিন ভালো কাটতে থাকে। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু যার জীবনে মানে সবকিছু ঘটবে তাকে মানে কিভাবে থামাবে? তো তারপর প্রায় কেটে যায়, প্রায় বছরখানিক সময় কেটে গেছে। তখন প্রায় সবকিছু আমার সাথে স্বাভাবিক, কোনো সমস্যা নেই। আমি প্রায় সবকিছুই, সব দিকে আমি ঠিক আছি। তো তখন আমি প্রায় কলেজ ফার্স্ট ইয়ারে পড়ি। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে পড়ি, প্রায় 1 বছর কেটে গেছে। মানে ফার্স্ট ইয়ারে পড়ার সময় মানে আমার কলেজে তাবিজ ছিল। মানে আমার যে বন্ধু বান্ধব ছিল কলেজের, তারা মানে আমাকে নিয়ে হাসি তামাশা করতো যে তাবিজওয়ালা, এই সেই বিভিন্ন কিছু বলতো। তো তারপর আমি তাবিজটা খুলে ফেলি। হ্যাঁ, সেটা খুলে ফেলে দিই, রাগে ফেলে দিই। ও আরেকটা কথা ভুলে গেছে যে আমাকে কবিরাজ সাহেব বলেছিল যে তুমি রাতের বেলা কেউ ডাকলে বাইরে যাবে না, বা যে জায়গায় এরকম হয়েছিল ওই জায়গায় তুমি দিনের বেলাতেও যাবে না। হ্যাঁ, বা রাতে কেউ ডাকলে তো প্রশ্নই আসে না, সারা দেওয়ারই দরকার নেই। হ্যাঁ, তো আবার আসি কলেজের ঘটনায়। কলেজে মানে আমার বন্ধুরা হাসি তাচ্ছিল্য করতে বিধায় আমি মানে আমার তাবিজটা কলেজ মাঠে পুকুরে ফেলে দিই। আমার কলেজের নামটা সঙ্গত কারণে নাই বললাম, যাই হোক। তো তারপর ফেলে দিলাম, মানে সব স্বাভাবিক রয়েছে। মানে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর মানে গোসল টোসল করে বিকেলে খেলাধুলা করে রাতে যখন শুইতে গেলাম, হ্যাঁ রাতে আমি শুয়েছি, সব স্বাভাবিক, কোনো সমস্যা নেই। রাতে প্রায় ঘুমিয়ে পড়েছি, প্রায় রাত 1 থেকে 2টা বাজে। তখন মানে রাত 2টা এরকম হয়তো সামথিং বাজে। তখন মানে আমি রাতে একটি ভয়ানক, মানে ওই বিষয়টা নিয়ে ভয়ানক একটা স্বপ্ন দেখতে থাকি যে আমাকে উনি আবার টেনে নিয়ে যাচ্ছেন। টেনে নিয়ে গিয়ে আমাকে ওই শেওড়া গাছের মানে উপরে বসালো। হ্যাঁ, আমি এটা দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছি, পরেই একটু পরে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গিয়ে দেখি প্রায় হতো রাত 2টা 2:30 এরকম বাজে। হ্যাঁ, তো ভয় পাই। তারপর পানি খেয়ে আবার শুয়ে পড়ি। তো শুয়ে পড়ার পর আবার দেখতে পাই একই স্বপ্ন। হ্যাঁ, একই স্বপ্ন দেখতে পাই। মানে ঘটনার স্বপ্ন দেখে যখন উঠি তখন মানে ক্ষেত্রস্থ ছিল একটু আলাদা। মানে আমি ঘুম থেকে উঠে দেখি কি যে আমি আমার বিছানায় নেই,
আমি আমার বিছানায় নেই, আমার আশেপাশে মানে লতা পাতা এইসব মানে কচি গাছের যে গন্ধ আছে না, পাতা ডালের, এরকম গন্ধ পাচ্ছি। হ্যাঁ, তো পরে আমি উঠে দেখি যে আমি একটা কোনো গাছের উপরে আছি। হ্যাঁ, গাছের উপরে, আশেপাশে কেউ নেই, মানে এরকম একটা অবস্থা। মানে আমি সাথে সাথে আবার সেন্সলেস হয়ে যাই, তো তারপর মানে পরদিন সকালে যখন প্রায় আমি শুনতে পাই যে মানে আমি সেন্সলেস ফিরে পাওয়ার পর যখন শুনতে পাই যে আমার আম্মু এসে মানে সকাল 10টার সময় আমাকে নক করতে থাকে ঘরে। যখন আমাকে ঘরে পায় না, তখন মানে আমার ঘরের যে রুমের দরজা তালা ভেঙে তখন ওনারা ভিতরে প্রবেশ করে। হ্যাঁ, ভিতরে প্রবেশ করার পর দেখতে পাই আমি এখানে নেই, আমার রুমটা এলোমেলো, মানে রুমের ভেতরে কিরকম একটা আষ্টি গন্ধ আছে। হ্যাঁ, মানে লতা পাতা দিয়ে ভর্তি। তো তারপর ওনারা মানে তাদের আর বুঝতে বাকি রইল না যে আমি এখন কোথায় থাকতে পারি। তখন ওনারা চলে গেল সেই শ্মশান ঘাটের কাছে। সেখানে গিয়ে দেখে মানে আমি নাকি গাছের উপরে সেন্সলেস অবস্থায় শুয়ে আসি। মানে তারপরে তারা আমাকে ওইখান থেকে উদ্ধার করার পর আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। মানে ডাক্তার আমাকে দেখে কিছু বলতে পারছিল না, মানে আমার সব রিপোর্ট সবকিছুই ছিল স্বাভাবিক। তো কিছুতে আমার জ্ঞান ফিরছে না, শুনলাম প্রায় 24 ঘন্টা পর আমার জ্ঞান ফিরে। মানে জ্ঞান ফেরার পর সাথে সাথে হাসপাতালে আর রাখেনি, আমাকে নিয়ে চলে যায় মানে একটি বড় একজন হুজুরের কাছে। পরে হুজুর আমাকে দেখেই সবকিছু অনর্গল বলতে থাকে যে এই কাহিনী তো কিছু, তুমি ওই দিন একটা তাবিজ ফেলে দিয়েছিলা, তো তারপরেই তার আবার তোমার কাছে এসেছে। তো এটা শুনে আমি অনেক ভয় পাই, মানে আমার বাড়ির সবাই অনেক করতে থাকে যে আমি তাবিজটা কেন ফেললাম, মানে আমারও হয় যে আমি কেন ফেললাম তাবিজটা। তো তারপর উনি আমাকে যাবতীয় বলল যে ওই দিকে তো ভুলেও যাবে না কখনো, বা আমি একটা তাবিজ তোমাকে এখানে বেঁধে দিচ্ছি, জীবনে কখনো এটা খোলা যাবে না, পানি পড়া খাবে এবং রাতে প্রতিদিন আয়াতুল কুরসি পড়ে তারপর ঘুমাবে। তো এখন আমি রাসেল ভাই, আমার এইচএসসি এক্সাম শেষ হয়েছে, মানে ভাবলাম যে অবসর সময় এখন এই গল্পটা আপনাদের পরে মানে শোনানো দরকার, সেই কারণে আমি শেয়ার করলাম। মানে এখন আমি সব স্বাভাবিক আছি, জানি না আগামীতে কি হবে। দোয়া করবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য। মানে ভূত.com-এর সকল শ্রোতা এবং সবাইকে জানাই ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য, এবং কথার ভিতরে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। রাসেল ভাই, আপনিও ভালো থাকবেন ইনশাআল্লাহ। আগামীতে আরো কিছু ঘটনা আমার কাছে আছে, সেগুলো আমি পাঠানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ভালো রাখবেন, খোদা হাফেজ।